জাওদ উপমার শাড়ির আঁচল টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। উপমা দু হাত দিয়ে নিজেকে ঢাকার বৃথার চেষ্টা করছে। এইসব কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আমি কিন্তু চিৎকারও করব। করো চিৎকার। সত্যি চিৎকার করব কিন্তু। সত্যি চিৎকার করো। উপমা মুখ খুলবে, তার আগে ঝড়ের গতিতে জাওয়াদ উপমার নরম গোলাপি ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। উপমার চোখ জোড়া সানাভরা হয়ে যায়। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের স্পর্শে তার দেহ কেঁপে ওঠে। ফ্ল্যাশব্যাক। বিয়ের আসরে উপমা বউ সেজে বসে আছে। উপমা বউ সেজে বসে আছে ঠিকই, কিন্তু শরীর একদম স্থির রাখতে পারছে না। গতকাল রাতে জাওয়াদ তাকে থ্রেট দিয়েছে যেন সে ভুলো বিয়ের আসরে না বসে এবং সবাইকে যেন বলে দেয় সে বিয়ে করবে না, কিন্তু সে এমন কিছুই করেনি। চুপচাপ বউ সেজে বসে পড়েছে বিয়ে করার জন্য। জাওয়াদকে সে প্রচুর ভয় পায়। সে ভয়ে এখন তার শরীর কাঁপছে। কখন না এসে রাক্ষসটা তাকে এসে ঠাস করে চড় মেরে দেয়। উপমার মনে হচ্ছে সে শুধু শুধু ভয় পাচ্ছে। জাওয়াদের সুদূর বিদেশ থেকে আসার কোনো সম্ভাবনা নাই। কাজী সাহেব বিয়ে পড়াতে চলে এসেছেন। তিনি কিছু লেখালেখি করে উপমাকে কবুল বলতে বলেন। এমন সময় আওয়াজ ভেসে আসে, উপমা। চিৎকারে সবাই থতমত খেলেও উপমা ভয় পেয়ে যায়। রাক্ষসটা ঠিক সময় এন্ট্রি নিল। এটা কিভাবে সম্ভব? জাওয়াদ সদর দরজাতে আস্তে আস্তে এগিয়ে আসে। জাওয়াদের ভয়ে যান যায় যায় অবস্থা। জাওয়াদ হেঁটে এসে একদম উপমার সামনে এসে দাঁড়ায়। উপমা মাথা নিচু করে আছে, বয়সে থরথর করে কাঁপছে। গতকাল রাতে তোকে আমি কি বললাম আর তুই কি করলি? শান্ত কণ্ঠ, অথচ কথাটাতে যে কতটা রাগ জমে ভিড় করেছে কেউ না বুঝলেও উপমা খুব ভালো করেই বুঝতে পেরেছে। জাওয়াদ হঠাৎ করে উপমার হাত চেপে ধরে বিয়ের আসর থেকে টান দিয়ে দাঁড় করায়। জাওয়াদ ভয়ে তার ফুপা ফুপি জাওয়াদের আব্বা আম্মু ও তার আব্বা আম্মাকে ডাক দেয়। জাওয়াদের আম্মা জাহানারা আলম জাওয়াদের সামনে এসে দাঁড়ায়। তারা জাওয়াদকে এই সময় এখানে উপস্থিত হতে দেখে চরম অবাক হয়। জাওয়াদ, এসব হচ্ছেটা কি? কি করছিস তুই? আম্মা, আমি উপমাকে নিয়ে যাচ্ছি। মানে কি বলছিস? কোথায় নিয়ে যাবে ওকে? তুই বুঝতে পারছিস আসলেই? মাথা ঠিক আছে তো তোর? আমার মাথার কিছু হয়নি আম্মা, একদম ঠিক আছে। তুই কোথায় দাঁড়িয়ে কি করছিস বুঝতে পারছিস না মনে হয়? উপমার বিয়ে হচ্ছে। হবে না? মানে? উপমার বিয়ে হবে না। শোনো, তোমাদের সাথে কথা বলার মন মানসিকতা নেই আমার। আমি উপমাকে নিয়ে যাচ্ছি, কেউ ডিস্টার্ব করবে না আমারে। উপমার বিয়ে কেন হবে না? কারণ পাত্র আমার পছন্দ হয়নি। ফাজলামি পাইছিস তুই? এতদিন এই কথা বলতে পারলি না, আজকে বিয়ের দিন এসে এই কথা বলছিস? আর তোর পছন্দ দিয়ে কি হবে? যে বিয়ে করবে তার তো পছন্দ হয়েছে। জাওয়াদ অগ্নি চক্ষু নিয়ে উপমার দিকে তাকায়। উপমা ভয়ে চুপসে যায়। জাওয়াদ কারোর কথায় জবাব না দিয়ে উপমাকে টেনে নিয়ে যাচ্ছে। উপমার আব্বু আম্মু জাওয়াদের আব্বু আম্মু বাধা দিতে আসলে ইমরানের সাথে আসা কয়েকটা ছেলে তাদের আটকে দেয়। জাওয়াদ আর কোনো ঝামেলা চাই উপমাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। এদিকে উপমা জোরাজোরি করছে জাওয়াদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। ছাড়ো আমার হাত, আমি যাব না তোমার সাথে। ছাড়ো আমাকে। কি হলো, কথা কানে যায় না? ছাড়ো আমাকে, আমার জন্য আমার জামাই অপেক্ষা করছে। কথাটা শুনে জাওয়াদ থেমে যায়। অগ্নি চোখে উপমার দিকে তাকায় এবং দেরি করেনি, ঠাস করে উপমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমার গালে হাত চলে যায়। সে বিশ্বাস করতে পারছে না সে থাপ্পড় খেয়েছে। অসম্ভব রকম জ্বলছে। এত জোরে কেউ থাপ্পড় মারতে পারে? উপমা থাপ্পড়টা না খেলে জানতেই পারতো না। সে কেঁদে দেয়। আর যদি একটা কথা বলিস একদম মেরে ফেলবো তোকে। একদম চুপচাপ থাকবি। জাওয়াদ উপমাকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। উপমা গাড়িতে বসে বসে কান্না করছে। উপমা, কান্না থামা। উপমা কান্না করে যাচ্ছে। কান্না থামাতে বলছি তোরে। আমার কান্না থামবে না। আমার জীবনে কত কিছু ঘটে যাচ্ছে। আসল ঘটনা সামনে ঘটবে। সামনের ঘটনার জন্য কান্না জমিয়ে রাখ।
জাওয়াদের গাড়ি একটা কাজী অফিসের সামনে এনে দাঁড় করে। গাড়ি থেকে নেমে উপমাকে উদ্দেশ্য করে বলে, গাড়ি থেকে নাম। নামবো না আমি। থাপ্পড় খেতে না চাইলে নেমে দাঁড়া। উপমা আর কথা পায়নি। সে আর থাপ্পড় খেতে চায় না। চুপচাপ নেমে আশেপাশে তাকায়। সামনে তাকাতেই কাজী অফিস বিলবোর্ড দেখতে পায়। উপমা মনে মনে ভাবে, এখানে কেন এলো? জাওদ উপমার হাত ধরে কাজী অফিসের ভিতর নিয়ে যায়। উপমাকে নিয়ে চেয়ারে বসে। তুমি আমাকে এখানে কেন আনলে? এখানে মানুষ যেই জন্য আসে সেই জন্য। মানে কি বলতেছো তুমি? তোর সাথে এখন আমার বিয়ে হবে। আমাকে কেন তুমি বিয়ে করবে? সেটা যদি তুই বুঝতি তাহলে এখানে আসতে হতো না। কাজী সাহেব বিয়ে পড়ান আপনি। আমি বিয়ে করব না। তোর পারমিশন আমি নেই নাই। আমি আব্বু আম্মু ছাড়া বিয়ে করব না। জাওদ উপমার কথা শুনে রেগে যায়। ঠাস করে একটা চর বসিয়ে দেয় উপমার গালে। যা যা করতে বলছি তাই তাই কর। বেশি বাড়াবাড়ি করলে একদম মেরে মাটি চাপা দিয়ে দিব। উপমা ভয়ে আর কিছু বলার সাহস পায়নি। সে কাঁদতে কাঁদতে কাগজে সাইন করে দেয়। বিয়ে শেষে জাওদ উপমাকে একটা ফ্ল্যাটে নিয়ে আসে। জাওদ উপমাকে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারে। ভাবি নাই এত তাড়াতাড়ি তোর সাথে এইসব করব, কিন্তু তোর কারণে করতেই হচ্ছে। জাওদ নিজের শরীর থেকে টি শার্ট খুলে ফেলে। উপমার দিকে এগিয়ে যায়। জাওদের কাণ্ডে উপমার বুক কেঁপে ওঠে। একদম আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না। কি করতে চাইছো তুমি? জাওদ বিছানায় চলে আসে। উপমা পিছিয়ে যায়। জাওদ সিনহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আমি অনেক কষ্ট পেয়েছি, সেই কষ্টের স্বাদ আমি আজকে তোকে দিয়ে মেটাবো। জাওদ উপমার কানে দুল, গায়ের গহনা খুলতে শুরু করে। সে টেনে শাড়ি ছিঁড়ে ফেলে, গহনা ফুলে ছুঁড়ে মারে। তুই অন্যের জন্য নিজেকে এভাবে সাজিয়েছিস, আমি মানতে পারছি না। উপমা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, এমন করছো কেন তুমি? ছাড়ো আমাকে, আমি বাড়ি যাব। হুশ। জাওদ উপমার কাপড়ের বাকি অংশ ছিঁড়ে ফ্লোরে ফেলে দেয়। উপমা দুহাত দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে। এসব কি করছো তুমি? আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার। সত্যি চিৎকার করব কিন্তু। সত্যি চিৎকার করো। উপমা মুখ খুলবে, তার আগে ঝড়ের গতিতে জাওদ উপমার নরম গোলাপি ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। উপমার চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের স্পর্শে উপমার দেহ কেঁপে ওঠে। উপমা নিজেকে সামলিয়ে জাওয়াদের বুকে ধাক্কা দিচ্ছে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু অতটা শক্তি উপমা নেই। জাওয়াদ উপমার ঠোঁটে কিস করেই যাচ্ছে। শুধু কিস করেই ক্ষান্ত হয়নি, সে উপমার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। কিছুক্ষণ পর জাওদ উপমার ঠোঁট জোড়া থেকে সরে আসে। উপমা নিজের দু হাত দিয়ে নিজের ঠোঁট ঘষে দেয়, যেন জাওদের স্পর্শ উঠে যায়। হাত দিতেই ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। অন্যদিকে উপমাকে ঠোঁট মুছতে দেখে জাওদ আরও হিংস্র হয়ে যায়। সে উপমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উপমার উপর ঝাঁপিয়ে পড়ে। উপমার ঘাড়ে গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে। উপমা দু হাত দিয়ে আবারও বৃথার চেষ্টা করে জাওদকে সরানোর, কিন্তু পায় না। উল্টো জাওদ বিরক্ত হয়ে নিজের এক হাতে উপমার দুহাত বন্দি করে নেয়। উপমা শান্ত হয়ে যায়, আর ছোটাছুটি করে না, করার চেষ্টা করে না। জাওদ আবার উপমার ঠোঁটের স্পর্শ নেয়। উপমার ঘাড়ে গলায় লাভবাইট দিতে থাকে। উপমার ওপর জাওদের কর্তৃত্ব চলতে থাকে। উপমার দুহাত মুক্ত হলে উপমা রেগে জাওদের পিঠে তার নখের ধারালো আঁচড় বসিয়ে দিতে থাকে। জাওদ নিজের মুখ তুলে উপমার দিকে তাকায়। উপমার চোখের পানি মুছে দেয়। পিঠে যতগুলো আঁচড় দিচ্ছিস দে, এর দ্বিগুণ তোর উপর দিয়ে যাবে। আর একদম কান্না করবি না, তোর স্বামী তোরে আদর দিচ্ছে, গ্রহণ কর। জাওদ উপমাতে মেতে ওঠে। জাওদের স্পর্শগুলোতে শুধু ভালোবাসাই ছিল না, ছিল হিংস্রতা। উপমার দেহে জাওদের স্পর্শের এক একটা দাগ জানান দেয় হিংস্রতার। সকালবেলা জাওদের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতে নিজেকে উপমার বুকে আবিষ্কার করে। উপমা ঘুমিয়ে আছে। জাওদ উপমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। অনেক কষ্ট দিয়েছি গতকাল, তার জন্য খারাপ লাগছে।
অবশ্য এটা তোর পাওনাই ছিল। কষ্ট দেওয়া মাত্র শুরু হলো বোকারানি। জাউদ উপমার গালে চুমু খায়। উপমার গলায়, ঘাড়ে, বুকে তার করা দাগগুলো দেখে জাউদের কাছে কিছুটা আফসোস হয়। জাউদ কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার উপমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। উপমার ঘুম ভেঙে যায়। বুকের পর ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে। খেয়াল করতে জাউদের ঘুমন্ত মুখটা ভেসে ওঠে। গতকালকের কথা মনে পড়ে যায়। তার সব শেষ করে দিল। সেই সাথে সে টের পাচ্ছে তার শরীর ব্যথায় কাতরাচ্ছে। যাওচে তারপর এভাবে হিংস্রতা দেখাবে সে কল্পনাও করেনি। উপমার দুঃখও লাগছে, আবার লজ্জাও পাচ্ছে। একই কাঁথার নিচে যাও তার সাথে লেপ্টে আছে। উপমা পাশে তাকাতেই তার শাড়ি দেখতে পায়। লজ্জায় তার চোখ বন্ধ হয়ে যায়। তার এখন আবার কান্না পাচ্ছে। তার সাথে কি হয়ে গেল? উপমার কান্নার শব্দ শুনে জাওয়াত মাথা তুলে তাকায়। উপমার চোখের পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কান্না করছিস কেন? উলালে খুশির ঠেলায় আমি কান্না করছি। আমার সর্বনাশ করে জিজ্ঞেস করতেছে আমি কান্না করছি কেন? তুমি আমার সাথে এমন করতে পারলে? হ্যাঁ পারছি, আরও অনেক কিছুই করব। তুই শুধু সহ্য করে যাবি। ঠোঁটে চুপ করে একটা চুমু খাই। উপমা হাত দিয়ে আবার ঠোঁট মুছে ফেলার চেষ্টা করছে। গতকালকেও এরকম করার জন্য কি করেছি তোর সাথে? তুই নিশ্চয়ই প্রমাণ পেয়েছিস। আবার না চাইলে এরকম করবি না। জাউদ আবারও উপমার ঠোঁটে চুমু খায়। সেই সাথে ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। উপমা চিৎকার করে ওঠে। এমনিতেই সারা রাত কম অত্যাচার যায়নি তার উপর, এখন আবার কামড় দিয়ে ব্যথার জায়গায় দ্বিগুণ যন্ত্রণার শিকার হচ্ছে। তুমি আমাকে এভাবে ব্যথা দিচ্ছ কেন? এরকম একটু আধটু ব্যথা তোমার এখন প্রতিনিয়ত পেতে হবে বোকারানি, তাই সহ্য করে নাও, সেটা তোমার জন্য ভালো হবে। জাউদ উপমার উপর থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে উপমা কাঁথা গায়ে এখনো শুয়ে আছে। যা ফ্রেশ হয়ে আয়। উপমা কোনো কথা না বলে একইভাবে থাকে। কি বলছি কথা কানে যাচ্ছে না? ফ্রেশ হয়ে কি তোমার মাথায় পরবো? আমার জামা আছে, এই মোটা শাড়ি আমি আর পরতে পারবো না। জাওদ কোনো কথা না বলে আলমারি খুলে একটা 3 পিস বের করে উপমার দিকে ছুঁড়ে মারে। এবার যা। উপমা কোনো মতে কাঁথা গায়ের সাথে পেঁচিয়ে জামানি আস্তে আস্তে উঠতে চায় ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু তার কষ্ট হচ্ছে। জাওদ বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি সমস্যা? ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে। হায় রে আমার বোকারানি তোলার দেহখানি। জাওদ বিছানার কাছে এসে উপমাকে কোলে তুলে নেয়। উপমা ব্যথা পেলেও সহ্য করে নিচ্ছে। আমাকে কষ্ট দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। যদি ভাবতে তাহলে এত কষ্ট তোমাকে পেতে হতো না। আমি তোমাকে মোটেও কষ্ট দিইনি। তুই যদি বুঝতি বোকারানি। জাওদ উপমাকে নিয়ে ঝর্ণের নিচে দাঁড় করে। উপমার হাত ধরে রাখাই কাঁথা এক টান দিয়ে সরিয়ে ফেলে। উপমা আঁতকে ওঠে। সে ভয় পেয়ে যায়। রাতের মতো তার উপর কি আবারও অত্যাচার করবে? তুমি যদি আবার আমার সাথে কিছু করো আমি মরেই যাব। জাওদ উপমার কথার জবাব না দিয়ে উপমার দেহে চোখ বুলিয়ে নিচ্ছে। উপমা বুঝতে পেরে নিচ থেকে কাঁথাটা তুলতে যায়। একদম ওইটা তুলতে যাবি না, না হলে রাতের মতো আবার তোকে অত্যাচারিত হতে হবে। জাওদের কথা শুনে উপমা আর ভুলেও কাঁথা ধরতে যায় না। সে সোজা হয়ে 2 হাত দিয়ে নিজেকে ঢাকার বৃথার চেষ্টা করছে। জাওদ এক পা বাড়ি উপমার কাছে আসে। উপমা এক পা পিছন নিয়ে আসে। জাওদ আবার পা বাড়ায়। উপমা ভয়ে পিছন হটতে থাকে। একসময় পিছনের দেওয়ালের সাথে আটকে যায়। তুমি আমার দিকে এগোচ্ছ কেন? জাওদ উপমার সাথে একদম মিশে যায়। উপমার দুপাশে 2 হাত দিয়ে আটকে নেয়। উপমা ভয়ে মাথা নিচু করে আছে। ডেভিলটা তার সাথে কি করতে যাচ্ছে? জাওদ ঝর্ণাটা ছেড়ে দেয়। উপমার দেহে পানির ফোয়ারা বর্তে এসে চিৎকার দিয়ে ওঠে। তার দেহ জ্বলে যাচ্ছে। সে জাওদের বুকে ধাক্কা দেয়। জাওদকে সরিয়ে সে সেখান থেকে সরতে চায়, কিন্তু তার ছোট্ট হাতে অতটুকু শক্তি নেই যে সে জাওদকে সরাবে। এদিকে তার সহ্য করতেও কষ্ট হচ্ছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ভাইয়া সরো, আমার কষ্ট হচ্ছে, সব জ্বলে যাচ্ছে। খুশ ভাইয়া ডাকবি না, না হলে দ্বিগুণ কষ্ট পাবি। আমি সত্যি অনেক কষ্ট পাচ্ছি। তোকে কষ্টই তো দিতে চাই আমি। তুমি এত পাষাণ কেন?
তুই বাধ্য করলি আমাকে পাষাণ হতে। উপমা এবার শব্দ করে কেঁদে দেয়। গোসল শেষ হলে জাওদ উপমাকে কোলে নিয়ে রুমে এনে বিছানায় বসায়। উপমা কেঁদে যাচ্ছে। তোর কারণে আমার দুইবার গোসল করতে হয়েছে। জাওদ একটা তোয়ালে নিয়ে উপমার হাতে দেয়। সে উপমার সামনে বসে। প্যাচ প্যাচ করে না কেঁদে আমার চুল মুছে দে। উপমা তোয়ালে নিয়ে বসে প্যাচ প্যাচ করে কেঁদে যাচ্ছে। জাওয়াদ ধমক দিয়ে ওঠে। সমস্যা কি? কথা কানে যায় না? থাপ্পড় খেতে চাস? উপমা কেঁদে কেঁদে জাওদের চুল মুছে দিচ্ছে। এত কান্না করছিস কেন? তোর কি জামাই মারা গেছে? উপমা কোনো কথাই বলছে না, কেঁদে যাচ্ছে। তুই কিন্তু আমার মেজাজ খুব খারাপ করছিস। কথা বলছিস না কেন? কান্না থামাতে বলছি না? জাওদ এবার রেগে যায়। চিৎকার শুনে উপমার কান্না থেমে যায়। সে হেসকি দিচ্ছে। যা, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আয়। জাওদের কথা শুনে উপমা অবাক হয়ে যায়। এই মানুষটা এত পাষাণ হলো কিভাবে? একে তো তার শরীরে ব্যথা, তার উপর সে রান্না পায় না। জানার পরও কিভাবে এই কথাটা বলে? উপমা চুপ করে থাকেনি, কারণ চুপ করে থাকলে আবার ধমক খেতে হবে। সে মাথা নিচু করে বলে, আমি রান্না করতে পারি না। তো পারসটা কি? সারা জীবন শুধু বসে বসেই খেয়ে গেলি। জামাইয়ের বাড়িতে গেলে যে জামাইকে রান্না করে খাওয়াতে হয় সেটা না জেনে বিয়ে করতে বসে গেলি। তুমি তো জানো আমি রান্না করতে জানি না। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি জোর করে আমাকে বিয়ে করলে। এখন কথা শোনাচ্ছ কেন? উপমার কথা শুনে জাওদ ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আবারও শব্দ করে কেঁদে দেয়। তোকে জোর করে বিয়ে করেছি থাপ্পড় দেওয়ার জন্য? আমি বাড়ি যাব, তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি এখানে থাকবো না। জাওদ উপমার পাশে এসে বসে। উপমার চোখের জল মুছে দেয়। উপমার দুহাত নিজের হাতের মুঠোয় নেয়। তুই আমার বউ, আমি তোর কি হই? উপমা জবাব দেয়, জামাই। তাহলে জামাই যেখানে থাকবে বউকেও সেখানেই থাকতে হবে। আর এটাই এখন থেকে তোর বাড়ি। তাই আমি বাড়িতে যাব বলবি না। তুই তোর নিজের বাড়িতেই আসোস। না, আমি এখানে থাকবো না। আমি মা বাবার কাছে যাব। জাওদের মেজাজ গরম হয়ে যায়। সে উপমার গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। উপমা ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। জাওদ উপমাকে ধরে কোলে তুলে নেয়। উপমাকে নিয়ে সে রুমের বাইরে বের হয়ে আসে। উপমা কিছু বলছে না, সে কোলে থেকে চুপচাপ অশ্রু বিসর্জন দিচ্ছে। জাওদ উপমাকে রান্নাঘরে নিয়ে এসে নামিয়ে দেয়। তোমাকে এখানে কেন নিয়ে আসলাম? উপমা চুপ করে আছে। জাওদ কিছু না বলে উপমার হাতে তার মোবাইলটা ধরিয়ে দেয়। উপমা প্রশ্নসূচক দৃষ্টিতে জাওদের দিকে তাকায়। ইউটিউবে রান্নার ভিডিও দেখে এখন আমার জন্য রান্না করবি। আপাতত খিচুড়িটা রান্না কর। উপমা কিছু বলতে চাইলে থামিয়ে দিয়ে বলে, না জাতীয় কোনো শব্দ মুখ দিয়ে বের হলে অবশ্যই থাপ্পড় খাবি। এখন তোর ইচ্ছা। বউ হয়েছিস যেহেতু, জামাইকে তো রান্না করে তোকেই খাওয়াতে হবে। উপমা দুঃখ কষ্টে মনে মনে জাওদকে অনেকগুলো গালি দেয়। সরাসরি তো দিতে পারবে না, অত সাহস নেই তার। আমি যেন তারে বলছি আমারে বিয়ে করো, আমি তোমার বউ হতে চাই। আমি তোমার বউ হওয়ার জন্য মরে যাচ্ছি। পাষাণ একটা। তুই আবার মনে মনে আমাকে গালি দিচ্ছিস না তো? উপমা কথাটা শুনে থতমত খেয়ে যায়। সে কিভাবে বুঝলো তাকে সে গালি দিচ্ছে? জামাইকে গালি দিলে তোর অনেক পাপ হবে। আমি চাই না আমার একমাত্র বউ পাপী হোক। তাই মনে মনে কোনো গালি দিবি না আমারে। তা না হলে তোর সুন্দর গালে একটা থাপ্পড় বসিয়ে দিব। এবার উপমা চুপ করে থাকতে পারেনি। আর বউকে থাপ্পড় মারলে বুঝি অনেক সোয়াব পাওয়া যায়? বউ কথা না শুনলে ওই একটু একটু শাসন করা লাগে। এইটা একটু অথাতো শাসন। তুই কি খিচুড়ি রান্না না করার জন্য আমার সাথে তর্ক করছিস? যদি সেটা ভেবে থাকিস তাহলে বলে রাখছি কোনো লাভ হবে না। তাই তাড়াতাড়ি কাজে লেগে পড়। আমি মোটেও তর্ক করছি না, আমি শুধু জানতে চাচ্ছি। এত বেশি জানতে হবে না তোর, না হলে থাপ্পড় খেয়ে পরে তোকে কাঁদতে হবে। কথায় কথায় এত থাপ্পড় থাপ্পড় করেন কেন? যাও চোখ গম করে উপমার দিকে তাকায়। উপমা আর কথা পায়নি। ইউটিউবে খিচুড়ি রান্নার একটা ভিডিও ছেড়ে রান্না করার চেষ্টা করতেছে। যাও পাশে বসে বসে দেখতেছে। কেমন নবাবজাদার মতো বসে আছে,
একটু সাহায্য করলে কি এমন হয়? এত আস্তে আস্তে হলে রান্না হতে হতে দুপুর পেরিয়ে রাত হয়ে যাবে। তাড়াতাড়ি কর। পেঁয়াজ কাটতে গিয়ে নাকি মুখে উপমার পানি এসে কি একটা অবস্থা। তা দেখে জাওয়াত উপমার কাছে এসে বলে ওঠে, এই তোর এগুলো চোখ নাকি সমুদ্র? মানে? মানে কথায় কথায় এই দুইটা দিয়ে এত পানি বের হয় কেন? এমনি এমনি বের হয় না, কষ্ট পেয়েই বের হয়। দেখি বটি এদিকে দে, আমি পেঁয়াজ কাটতেছি। সব তোর আশায় বসে থাকলে আজকে না খেয়ে থাকতে হবে। জাওয়াত উপমার হাত থেকে পেঁয়াজ নিয়ে কাটতে থাকে। হঠাৎ জাওয়াত কিছু একটা ভাবে, যেই ভাবা সে কাজ। সে ইচ্ছে করে পেঁয়াজ কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে। জাওয়াতের হাত থেকে রক্ত পড়তে থাকে। রক্ত দেখে উপমা আঁতকে ওঠে। এই কি, তোমার হাত থেকে রক্ত পড়তেছে? হাত কাটা গেলে রক্ত পড়বে না তো কি পানি পড়বে? তুমি এত স্বাভাবিকভাবে বসে আছো কিভাবে? তো স্বাভাবিকভাবে বসে থাকবো না? অস্বাভাবিকভাবে হাতের আঙ্গুল আরেকটা কেটে ফেলি? আমি কি সেটা বলেছি নাকি? তুমি রক্ত বন্ধ করার চেষ্টা করছো না কেন? তুই থাকতে আমি রক্ত বন্ধ করতে যাব কেন? জাওয়াতের সোজা সাপটা জবাবে উপমা চিন্তায় পড়ে যায়। সে কিভাবে রক্ত বন্ধ করবে। তুই বসে বসে চিন্তা করতেই থাক, আর আমার সব রক্ত পড়ে আমি মরে যাই, তাহলে তো তুই বেঁচে যাবি। এটাই তো চাচ্ছিস, তাই না? না, একদম না। উপমা তার হাত দিয়ে জাওয়াতের হাতের আঙ্গুল শক্ত করে চেপে ধরে। রক্তে উপমার হাত ভিজে যাচ্ছে। এভাবে চাপ দিয়ে আমাকে ব্যথা দিয়ে কি বোঝাতে চাচ্ছিস? প্রতিশোধ নিচ্ছিস আমার উপর? উপমা বেচারি পড়ল মহা মুশকিলে। এই মানুষটা এত তেরা কেন? সহজভাবে তো কিছু বলবে না। সে নিজে থেকে সাহায্য করতে চাইলে সেখানেও সমস্যা খুঁজে বের করবে। তুমি আঙুলটা একটু চেপে ধরো, আমি এক্ষুনি আসতেছি। আমাকে এখানে এভাবে রেখে তুই কোথায় পালিয়ে যাচ্ছিস? তোর তো মতিগতি ঠিক লাগছে না আমার কাছে। উফ, পালিয়ে যাচ্ছি না, এক টুকরো কাপড় নিয়ে আসতেছি তোমার আঙুলে বেঁধে দেওয়ার জন্য। কেন তোর ওড়না নাই? তোর ওড়না দিয়ে বাঁধা যায় না নাকি? তোর ওড়নায় আমার রক্ত লেগে গেলে তোর ওড়নার জাত চলে যাবে? এইসব বুঝিয়ে তুই কি আমার হাতে থাপ্পড় খেতে চাস? উপমা মনে মনে নিজের গালে নিজেই চড় মারে। এমন তেরা সে জীবনেও দেখেনি। উপমা নিজের ওড়না থেকে এক টুকরো ছিঁড়ে জাওদের আঙ্গুলে বেঁধে দেয়। জাওদ চুপ করে বসে আছে। উপমা কি করবে বুঝতেছে না। আমার আঙ্গুল কার জন্য কেটেছে? কার জন্য? অবশ্যই তোর জন্য। আমি কি করলাম? তুই যদি খিচুড়ি রান্না করতে জানতি তাহলে আমাকে রান্নাঘরে আসতে হতো না, পেঁয়াজ কাটতে হতো, আমার আঙ্গুলও কাটা যেত না। তাহলে দোষটা এখন কার? উপমা মাথা নিচু করে জবাব দেয়, আমার। তাহলে এখন এই জন্য তোর শাস্তি পেতে হবে। জাওদের কথা শুনে উপমা ভয় পেয়ে যায়। শাস্তি? কিসের শাস্তি? সেটা পরে জানবি। খিচুড়ি রান্না কি আমি করব? না, আমি করছি। ভিডিও দেখে অনেক সময় নিয়ে উপমা কোনো মতে খিচুড়িটা চুলায় বসায়। জাওদ নিজের জায়গা থেকে উঠে এসে পিছন থেকে উপমাকে জড়িয়ে ধরে। উপমা ভয় পেয়ে সরতে চায়। জাওদ শক্ত করে চেপে ধরে। হুশ, আমি ভয় পাচ্ছিস কেন? তোকে আমি ছাড়া অন্য কেউ স্পর্শ করার সাহস করবে না। কি করছো? হুশ। জাওদ উপমার ঘাড়ের উপর নিজের থুতনিটা রাখে। জাওদের এক হাত উপমার জামা ভেদ করে পেটে স্থান করে নেয়। পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই উপমার দেহ কেঁপে ওঠে। সে এরকম স্পর্শ নিতে পারছে না। তার দেহ শিরশির অনুভূতি জানান দিচ্ছে সে ঠিক থাকতে পারছে না। জাওদ উপমার নগ্ন পেটের উপর স্লাইড করে একটা চাপ দেয়। উপমা মৃদু চিৎকার করে ওঠে। আহ! উপমা নিজের দেহের ভার পুরোপুরি ছেড়ে দেয়। জাওদ উপমাকে দু হাত দিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। জাওদ উপমার ঘাড়ে তিলে ছোট্ট করে চুমু খায়। উপমার পুরো শরীর এমনিতে লাল হয়ে আছে। গত রাতের আদর ভালোবাসার চিহ্ন এত বেশি হয়ে গেছে যে এখন আর বাইট দিতে চায় না। তাই আপাতত চুমুতেই চুপ করে আছে। জাওদ উপমাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নেয়। আমার গলা জড়িয়ে ধর। কোলে নিচ্ছ কেন? খিচুড়ি রান্না করতে হবে। হুশ, আমি এতটাও পাষাণ না। খিচুড়ি আমি রান্না করব।
উপমা যেন কোনো অবিশ্বাস্য কথা শুনছে, সে নাকি পাষাণ না। উপমা যেন জানে না মানুষ কতটা পাষাণ হৃদয়ের অধিকারী। জাউদ উপমাকে কোলে করে রুমে নিয়ে আসে। উপমাকে বিছানায় শুইয়ে দিয়ে সে বলে, তুমি বিশ্রাম করো, আমি ঝটপট খিচুড়ি রান্না করে নিয়ে আসছি। কিন্তু তোমার হাতটা তো কাটা। হাত কাটা না, আঙুল কাটা। আর একটা আঙুল কাটা গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? তুমি চুপচাপ শুয়ে থাকো। জাউদ রুমের বাইরে চলে যায়। উপমা ভাবতেছে, ইস, কত সুন্দর ব্যবহার, সুন্দর কথা। এরকম রূপ যদি সবসময় থাকতো কতই না ভালো হতো। এখন দেখা যাক এই রূপ কতক্ষণ আবার চেঞ্জ হয়ে যায়। এসব চিন্তা ভাবনার মধ্যে উপমা ঘুমিয়ে পড়ে। রাতে তো কম অত্যাচার করেনি, তারপর ঘুম থেকে ওঠার পর মানুষটা তার সাথে কত কিছুই না দেখালো, পুরাই তাকে দুর্বল বানিয়ে ছাড়লো। ঘুম না এসে উপায় আছে? জাউদ খিচুড়ি নিয়ে এসে বিছানার পাশে টেবিলে রাখে। জাউদ তার ঘুমন্ত বোকা রানীর দিকে তাকিয়ে আছে। কি সুন্দরী সুচ্ছিরি লাগছে তাকে। অত্যাচার একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। কিন্তু তার তো উপমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে মরে যাবার মতো অবস্থা হয়েছিল। তারপর উপমাকে নিষেধ মানা করতে বলার পরও সে মানা করেনি। সে যে কিসের উপর দিয়ে বিদেশ থেকে আসলো একমাত্র সে জানে। ঠিকঠাক সময় মতো না আসলে তো এই মেয়েটা এখন অন্য কারোর বউ হয়ে যেত। এটা ভাবলে তো মেয়েটাকে মেরে ফেলতে ইচ্ছে করে। জাউদ উপমাকে ডেকে ওঠায়। উপমা আস্তে আস্তে চোখ খুলে। কি হয়েছে? থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়। শুরু হয়ে গেল আবার ডেভিলগিরি। উপমা এই টেবিলের সাথে কথা পারে না, কতক্ষণ এই টেবিল রূপ বদলাতে পারে এর সাথে না থাকলে জানতেই পারতো না। উপমা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসে। ওইখানে খিচুড়ি আছে, নিয়ে খাওয়া শুরু করো। উপমা টেবিল থেকে খিচুড়ির প্লেট নিয়ে বিছানায় বসে। তার খুব ক্ষুধা পেয়েছে, সকাল থেকে না খাওয়া। সে গপগপ খেতে শুরু করে। হঠাৎ উপমার জাউদের কথা স্মরণে আসে। সে খাচ্ছে, কিন্তু টেবিলটা তো খাচ্ছে না, আর প্লেটটা তো দেখছে না। তোমার প্লেট কোথায়? তুমি কি খেয়ে নিয়েছো আগে? সকাল থেকেই না খেয়ে আছি। জাউদের কথা শুনে উপমা লজ্জা পায়। মানুষটা খিচুড়ি রান্না করে আনছে, না খেয়ে আনছে, অথচ সে কিছু জিজ্ঞেস না করে গপাগপ খেয়ে যাচ্ছিল। দুঃখিত, আমি তোমাকে না বলেই খেয়ে নিচ্ছিলাম। সেটাই তো করবি, সব একা খেয়ে নিবি। আমাকে তো না খাইয়ে মারতে চাচ্ছিস, প্রতিশোধ নিচ্ছিস আমার উপর। এমন কিছু না, আমি কি জানতাম তুমি না খেয়ে আছো? তুমি তো আমাকে খেতে বললাম, এই জন্য খেয়ে নিবি। তোর মধ্যে তো কোনো মানবিকতা দেখছি না। আমাকে পাষাণ বলছিস, অথচ দেখ তুই নিজেই তো একটা পাষাণ। জাউদের কথা শুনে উপমা মন খারাপ করে। সে নাকি পাষাণ, তাকে খাওয়া নিয়ে খোটা দিচ্ছে, সে আর খাবেই না। উপমা জাউদের দিকে প্লেট বাড়িয়ে দেয়। এই নাও খাও। তোর ঝুটা খাবার আমি খাবো? তাহলে এখন কি করবে? কি আর করব, তোকে থাপ্পড় মারবো। জাউদের কথা শুনে উপমা এক হাত গালে দিয়ে রাখে। উপমার কাণ্ড দেখে জাউদের হাসি পাচ্ছে। খাইয়ে দে আমাকে। হ্যাঁ, খাইয়ে দিতে বলছি। আমি খাইয়ে দিব? এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমাকে খাইয়ে দেওয়া যায় না? আমাকে খাইয়ে দিলে কি তোর হাত নষ্ট হয়ে যাবে? কখন বললাম হাত নষ্ট হয়ে যাবে? দেখছিস না আঙ্গুল কাটা, কাটা আঙ্গুল দিয়ে খাবো কিভাবে? এই তো আমার ঝুটা খাবার। সমস্যা নাই, খাইয়ে দে। জাউদ উপমার আরো কাছে এসে বসে। উপমা নিজের ছোট্ট নরম হাত দিয়ে জাউদকে খাওয়াই দিচ্ছে। জাউদ খাওয়ার ফাঁকে ফাঁকে উপমার ছোট্ট ছোট্ট আঙ্গুলে কামড় দিচ্ছে। কামড় দিচ্ছ কেন? আমার মন চাইছে। আমি কিন্তু খাইয়ে দিব না। ঠোঁটে কামড় দিব। আমি ব্যথা পাচ্ছি। সহ্য করতে হবে। তুমি এমন কেন? কেমন? অনেক পাষাণ, হৃদয়হীন। জাউদ জবাব দেয় না। উপমা চুপচাপ জাউদকে খাওয়াই দিচ্ছে, আর সে জাউদের কথা মতো ব্যথা সহ্য করার চেষ্টা করছে। খাওয়া শেষ হলে জাউদ উপমার ওড়না দিয়ে নিজের মুখ মুছে নেয়। আমি বের হব এখন, আস্তে আস্তে রাত হবে। আলমারিতে শাড়ি আছে, শাড়ি পরে সেজেগুজে আমার জন্য অপেক্ষা করবি। কাল তো জোর করে বাসর করতে হয়েছে,
আজকে যেন জোর করে কিছু করতে না হয়। জাওয়াত কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়, পিছনে রেখে যায় ভয় পেয়ে আতঙ্কিত হওয়া উপমাকে। জাওয়াত নিজের বাড়িতে আসে। জাওয়াত এসে সবাইকে ডাক দেয়। জাহানারা আলম এসেই জাওয়াতকে একটা চড় মেরে দেয়। এই চোরটা তোকে সেদিনই দেওয়া উচিত ছিল, মানিজ্জত কিছুই রাখলি না তুই। খাদিজা বেগম, উপমার মা, দৌড়ে জাওয়াতের নিকটে আসে। বাবা, আমার মেয়েটা কোথায়? তুই ওরা নিয়ে কোথায় চলে গেলি? আমার মেয়েটা কেমন আছে? চাচি, উপমা ভালো আছে, চিন্তা করো না। তোমার মেয়ে আমার কাছে ভালোই থাকবে। তুই এরকম একটা অঘটন কেন ঘটালি? আমি উপমাকে ভালোবাসি। জাওয়াতের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়। চৈতি, জাওয়াতের বোন, সিঁড়ির উপরেই ছিল। সে দৌড়ে আসে জাওয়াতের কাছে। ভাইয়া ভাইয়া, আমি উপমা আপুর কাছে যাব, আমাকে নিয়ে চল প্লিজ প্লিজ। জাহানারা আলম চৈতিকে সরিয়ে জাওয়াতকে জিজ্ঞেস করে, তুই ভালোবাসিস, এই কথা আমাদের আগে বললি না কেন? এটা আমার ব্যর্থতা। মনে করছি উপমাকে আগে রাজি করাবো বলবো, কিন্তু পারি নাই। হুট করে তোমরা ওর বিয়ে দিয়ে দিচ্ছ। কি এমন হয়েছে যে তোমরা এত তাড়াহুড়োয় উপমার বিয়ে দিয়ে দিচ্ছিলে? এই কথা শুনে সবার মুখের চেহারা কেমন একটা পরিবর্তন হয়ে যায়। জাওয়াত তা দেখে ভুরু কুঁচকায়। কি হলো বলো, কি হয়েছে যে উপমার বিয়ে দিয়ে দিচ্ছিলে? মাহবুব আলম, জাওয়াতের বাবা, এগিয়ে আসেন। তিনি বলেন, কি হবে? আমার বন্ধু তার ছেলের জন্য উপমাকে চেয়েছে। ছেলে ভালো দেখেছি, কানাডায় থাকে। উপমাকে নিয়ে সেখানে থাকবে, তাই আর না করিনি, রাজি হয়ে গেছি। অন্য ছেলের জন্য উপমাকে দিয়ে দিচ্ছিলে, নিজের ছেলের জন্য দেখতে পারলে না? ছেলে চিৎকার করে বলা কথা শুনে মাহবুব আলম থতমত খেয়ে যান। জাওয়াত আবার বলে, রাখতে পারলে না? তোমরা তো আমাকে মেরে ফেলার ধান্দা করেছিলে, কিন্তু আমি তোমাদের চিন্তায় রাখতে চাই না, তাই বলতে আসলাম তোমাদের উপমা আমার কাছে ভালোই থাকবে, কজ ওকে আমি ভালোবাসি। ছেলের কথা শুনে মাহবুব সাহেব কাশি দেন। কি নির্লজ্জ ছেলে! বাবা মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগে না? আসি আমি। ছেলের কথা শুনে জাহানারা আলম বলেন, আসি মানে? কোথাও যেতে হবে না, উপমাকে নিয়ে আয়, নিজের বাড়িতে থাক। যখন সময় হবে চলে আসব, তাই এখন আর কিছু বলবে না, শুনবো না। জাওয়াত চলে যেতে ধরে চৈতির সামনে এসে দাঁড়ায়। ভাই, আমি উপমা আপুকে দেখতে যাব। এখন দেখতে হবে না। জাওয়াত আর দাঁড়ায়নি, বাসা থেকে বের হয়ে যায়। জাওয়াত চলে যাবার পর উপম কিছুক্ষণ ঘুমিয়েছিল। উপমা কিছুক্ষণ ঘুমিয়েছিল। দুপুরের দিকে ঘুম ভাঙার পর সে কিছু রান্নাবান্না করতে যায়। জাওয়াত যাওয়ার আগে একজনকে দিয়ে কিছু বাজার আনিয়েছিল। উপমা ইউটিউব দেখে মুরগি ও ভাত রান্না করার চেষ্টা করে। অনেক কষ্টে কোনো মতে রান্না করে সে। দুপুরের খাবার খেয়ে নেয়। উপমার বোরিং সময় কাটছে। সে আবার বিছানায় কি শুয়ে থাকে। সন্ধ্যার পর জাওয়াত বাসে আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। রুমে এসে দেখে উপমা শুয়ে আছে। জাওয়াত ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এসে উপমার মুখে ছুঁড়ে মারে। উপমা ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বসে। তার মুখে পানি মারলকে উঠে বসতে সামনে জাওয়াতকে দৃষ্টিগোচর হয়। তার বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। তুমি আমার মুখে পানি ছুঁড়ে মারলে কেন? জামাই বাইরে থেকে আসলে বউয়ের উচিত জামাইয়ের মুখে কপালে কোথাও ঘাম জমে আছে কিনা তা দেখা। মুখের বা কপালের আনাচে কোনাচে কোথাও ঘাম জমে থাকলে নিজের আঁচল দিয়ে সে ঘামটুকু মুছে দেওয়া। তারপর এক গ্লাস ঠান্ডা পানি এনে জামাইকে পান করতে দেওয়া। তুই কোনোটা করেছিস? আমি তো ঘুমিয়েছিলাম তাই পারিসনি, কিন্তু সেটাই তো সমস্যা। জামাই কখন আসবে তোর তো খেয়াল রাখা উচিত ছিল। এক্ষুনি যা করার কথা বলছি উঠে অতি দ্রুত কর, না হলে। উপমা দ্রুত উঠে জাওয়াতের কাছে আসে। জাওয়াতের মুখের দিকে তাকায়। জাওয়াত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। উপমার হঠাৎ করে লজ্জা লাগছে। সে কি খুব সুন্দরী নাকি? ডেভিলটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন?
উপমা আর ভাবতে চায় না, না হলে জানি কখন আবার রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাওদ আচমকা দু হাত দিয়ে উপমার কোমর চেপে উপমাকে উঁচু করে। উপমা শিউরে ওঠে, তার দুহাত জাওদের শার্ট আঁকড়ে ধরে। তোর কষ্ট হতে পারে, তাই সুবিধার জন্য উঁচু করলাম। উপমা কিছু বলে না, তার ওড়না দিয়ে জাওদের কপালে ঘামটুকু মুছে দেয়। ঘামটুকু মোছা শেষ হলে, ছাড়ো, ঘাম মোছা শেষ। কিন্তু আমার কাজ শেষ হয়নি। মানে? জাওদ ঠোঁট ধীরে ধীরে উপমার ঠোঁটে স্পর্শ নেওয়ার জন্য এগিয়ে আসে। উপমা মাথা নিচু করে জাওদ এক হাত দিয়ে উপমার জল ধরে উঁচু করে। উপমার নরম ঠোঁট জয়ে নিজের ঠোঁট জোড়া সন্ধি করিয়ে দেয়। উপমা চোখ বন্ধ করে দু হাত দিয়ে শক্ত করে জাওদের পিঠ শার্টের কলার চেপে ধরে। জাওদ উপমার ঠোঁট জয়ে নিজের আধিপত্য চালাতে থাকে। জাওদ উপমার ঠোঁটজোড়া শুষে নিচ্ছে। উপমা জাওদের ডাকে সাড়া দিচ্ছে, কিন্তু জাওদের সাথে পেরে উঠছে না। প্রায় অনেকক্ষণ পর উপমার ঠোঁটের স্বাদ নেওয়া শেষ হলে সে নিজেই ঠোঁটজোড়া সরিয়ে আনে। ছাড়া পেতেই উপমা মাথা নিচু করে হাঁপাচ্ছে, আর একটু হলেই যেন সে মরে যাচ্ছিল। এরকম কেউ করে? উপমার লজ্জা করতেছে। জাওদ একইভাবে কোমরে হাত দিয়ে উপমাকে ধরে রেখেছে। উপমা লজ্জার ভিতরে হাঁসফাঁস করছে। সে ছাড়া পাওয়ার জন্য মাথা নিচু করেই বলে ওঠে, ছাড়ো, আমি পানি আনতেছি। লাগবে না, যে অমৃত সুধা পান করলাম পানির তেষ্টা তখনই চলে গেছে। জাওদের জবাব শুনে উপমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। সে ছাড়া পাওয়ার জন্য মোছরামুছি শুরু করছে। এরকম করছিস কেন? আমার স্পর্শ ভালো লাগছে না, ঘৃণা লাগছে? হ্যাঁ। জাওদের ধমকানোর কথা শুনে উপমা শান্ত হয়ে যায়। সে নিচু গলায় জবাব দেয়, আমি কখন এমন কিছু বললাম? বলিসনি। উপমা মাথা নাড়ে। মুখে বল। না। তার মানে আমার স্পর্শ ভালো লাগে? উপমা চুপ করে আছে। সে কি জবাব দেবে? ডেভিলটা তাকে তো ভালোই চিপায় ফেলেছে। হ্যাঁ, বলতে তো তার লজ্জা লাগবে। তার মুখ থেকে কথা বের করার জন্য এমন চালাকি সে মনে হয় বুঝে না। কি হলো, বলছিস না কেন? চুপ করে থাকলে ডেভিলটা তাকে আবার ধমকাবে, তাই উপমা মাথা নিচু করে। মাথা উঁচু নিচু করছিস কেন? মাথাটা কেটে ফেল দিব। উপমা ভয় পেয়ে যায়। সে মুখে বলে, লাগে। কি লাগে? ভালো লাগে। কি ভালো লাগে? স্পর্শ ভালো লাগে। কার স্পর্শ ভালো লাগে? উপমা এবার রেগে যায়। ডেভিলটা যেন জানে না কিছু, কচি খোকা। উফ, আমাকে কয়জনে স্পর্শ করেছে যে আমার নাম ধরে ধরে বলতে হবে? তুই আমার উপর রাগ দেখাচ্ছিস? তোর তো সাহস কম না। জাওদের কথা শুনে উপমা থতমত খেয়ে যায়। এবার কি হবে? সে কেন রেগে কথা বলতে গেল? অনেকক্ষণ হয়ে গেছে, তোর গালে কোনো থাপ্পড় পড়ছে না, তাই সাহসটাও বেড়ে যাচ্ছে, তাই না? আমি এভাবে বলতে চাইনি। জাওদ উপমার চোয়াল ধরে মুখ উঁচু করে। তো বল। উপমা চোখ বন্ধ করে জবাব দেয়, আমার তোমার স্পর্শ ভালো লাগে। চোখ খুলে বল। আমার তোমার স্পর্শ ভালো লাগে। তাহলে আমাকে চুমু খেয়ে তার প্রমাণ দাও। উপমা যেন আশ্চর্যের চরম পর্যায়ে চলে যায়। ডেভিলটা না হয় তাকে জোর করে চুমু খায়, কিন্তু সে কিভাবে খাবে? ডেভিলটা না হয় লজ্জা শরম নাই, কিন্তু তার তো লজ্জা শরম আছে। সে পারবে না চুমু খেতে। এই কথা কিভাবে সে মুখ দিয়ে উচ্চারণ করবে? তার মানে এতক্ষণ আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলি? আমার স্পর্শ ভালো লাগে না, তাই তো চুমু খেতে এত দ্বিধা? কই, কখনো তো আমার এত দ্বিধা লাগে না। আমি তো সুযোগ পেলেই টুপটাপ চুমু। জাওদ পুরো কথাটা শেষ করতে পারেনি। তার কি উপমা টুক করে জাওয়াদের গালে একটা চুমু খেয়ে নেয়। উপমা লজ্জায় হাঁসফাঁস করছে। চুমু খাওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না। ডেভিলটা যে হাড়ে হাড়ে বক বক শুরু করেছিল, থামছিলই না। ডেভিলকে থামার জন্য এটাই একমাত্র পথ ছিল। অতটাও ভালো হয়নি, ফার্স্ট টাইম, যা মাফ করে দিলাম। জাওদ উপমাকে ছেড়ে দেয়। সে উপমাকে আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। উপমা বড় এক নিঃশ্বাস নেয়, যেন হাঁপ ছেড়ে বাঁচল। উপমা বিড়বিড় করে বলে, অসভ্য লুচ্চা ডেভিল একটা।
জাওদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, এসে উপমাকে রুমে পায় না। সে ডাক দেয়, উপমা, উপমা। উপমা বারান্দায় ছিল। জাওদের কণ্ঠ পেয়ে তাড়াহুড়োই রুমে আসে। কি হয়েছে? জাওদ উপমার উপর থেকে রুম নিচ পর্যন্ত একবার পরখ করে নেয়। সকালে বের হওয়ার আগে কি বলে গেলাম? উপমার মনে নাই, সে ভুলে গিয়েছে। কি বলে গেলেন? জাওদ উপমার কাছে এসে গালে একটা চর বসিয়ে দেয়। উপমার হাত গালে চলে যায়। তুমি আমাকে সবসময় থাপ্পড় মারো কেন? কারণ তোর জন্মই হয়েছে আমার থাপ্পড় খাওয়ার জন্য। উপমার রাগ অভিমান দুটোই হয়। তার চোখ জলে টলটল করছে। পড়বে পড়বে অবস্থা। টেবিলটা এমন কেন? যখন ইচ্ছে হয় জোরকে চুমু খাবে, আবার যখন ইচ্ছে হবে থাপ্পড় মারবে। এই যে প্রথম থেকে তাকে জোর করে বিয়ে করা, জোর করে কাছে আসে, তাকে চুমু খাওয়া, তার শরীরে দাগ বসিয়ে দেওয়া, সে কি কিছু বলেছে? কোনো অভিযোগ করেছে? করেনি তো। অথচ তাকে সবসময় থাপ্পড় মারছে। থাপ্পড় দিয়ে বলতেছে আমার জন্মই নাকি তার থাপ্পড় খাওয়ার জন্য হয়েছে। উপমা একটা অসাধ্য কাজ করে ফেলে। সে জাওয়াদকে ধাক্কা দিয়ে পাত্তা না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। উপমা পাশের রুমে দরজা খোলা পায়। সে দরজা খুলে রুমের ভিতর ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। আজকে সে কোনোভাবেই দরজা খুলবে না। ডেভিলটা তাকে পেয়েছেটা কি? যত ঝড় তুফানি বয়ে যাক, সে দরজা খুলবে না। এদিকে জাওদের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না, উল্টো সে রাগে ফুঁসছে। জাওদ রেগে রুম থেকে বের হয়ে যায়। সে উপমাকে খুঁজছে। বন্ধ দরজার সামনে সে বুঝতে পারে দরজা ভিতর থেকে আটকানো। তার মানে রুমের ভিতরেই আছে। জাওদ মুখে আওয়াজ না করে দরজায় ঠকঠক আওয়াজ তুলে। ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। জাওদ দ্বিতীয়বার ঠকঠক আওয়াজ তুলে না, এবারও ভিতর থেকে সাড়া পাওয়া যায়নি। উপমা, আমি জানি তুই ভিতরে আছিস, ভালোই ভালোই বলছি, দরজা খুলে দে। ভিতর থেকে আওয়াজ আসে না। বোমা, দরজা খুলতে বলছি, আমার আর রাগাস না, খুব খারাপ হয়ে যাবে। উপমা ভিতরে চুপটি করে বসে আছে। সে ভাবছে কি খারাপ হবে, না হয় আরও কয়েকটা থাপ্পড় খেতে হবে। থাপ্পড় তো সবসময় খেয়ে আসছে। এদিকে জাওদের করাঘাতের পরিমাণ বেড়ে যাচ্ছে। জাওদের হঠাৎ টনক নড়ে। তার মাঝে হঠাৎ করে ভয়ের রেশ দেখা যায়। এত করাঘাত, এত আওয়াজ দেওয়ার পরেও কেন দরজা খুলছে না? উল্টাপাল্টা কিছু করে ফেলেনি তো আবার? জাওদ ভয়ে ঘামতে থাকে। তার মনে হচ্ছে হাত কাঁপছে। সে দেরি করে না, দরজা ভাঙার জন্য একের পর এক লাথি মারতে থাকে। একসময় দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়। সে দৌড়ে রুমের ভিতর প্রবেশ করে। ভিতর ঢুকতেই দেখে উপমা বিছানার উপর বসে ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। এদিকে জাওদকে সামনে দেখে উপমার জান যায় যায় অবস্থা। ডেভিলটা দরজা ভেঙে ভিতর ঢুকেই গেল। এখন তাকে কি করবে? তাকে কি শুধু থাপ্পড়ই মারবে, নাকি আরও বেশি কিছু করবে? আচ্ছা, তাকে কি মেরে ফেলবে? মেরে ফেলতেও পারে। তাকে মেরে ফেলে এখানে ফেলে রাখলেও তো কেউ টের পাবে না, জানতেও পারবে না। উপমার ভাবনার মাঝে জাওদ উপমার নিকটে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। উপমা কিছু বলতে যাবে, তার আগে জাওদ উপমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। এত শক্ত করে জড়িয়ে ধরেছে, উপমার কাছে মনে হচ্ছে তাকে মনে হয় জড়িয়ে ধরেই মেরে ফেলবে। জবাব দিচ্ছিলে না কেন তুই? আমাকে কি তুই মেরে ফেলতে চাস? হ্যাঁ, মেরে ফেলবি আমাকে তুই? জাওদের চিৎকার শুনে উপমা ভয় পায়। সে জাওদের বুকে চুপটি করে পড়ে থাকে। উপমা স্পষ্ট জাওদের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। উপমা মনে মনে ভাবছে, ডেভিলটার হার্ট এত দ্রুত লাফাচ্ছে কেন? জাওদ উপমাকে বুকে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। জাওদ শান্ত হয়। সে উপমাকে বুক থেকে উঠায়। সে উপমার গালে চুমু খায়। উপমা মনে মনে ভাবছে, এই থাপ্পড়, এই চুমু, যখন যেমন চাই তাই করবে। সে টেবিলকে কিছু বলছে না কেন? কিছু বলতে পারছে না কেন? এত করাঘাত, এতবার দরজা খুলতে বললাম, দরজা খুললি না কেন? জাওদের প্রশ্ন শুনে উপমার অভিমানী মনটা সাড়া দিয়ে ওঠে। সরাও, দিব না, দরজা খুলবো না। কেন? জিজ্ঞেস করছো কেন? যেন কিছুই করেনি সে, কিছুই জানে না সে, ভদ্র ছেলে। কেন সাড়া দিবি না? কেন দরজা খুলবি না? কেন সাড়া দিব? কেন দরজা খুলবো? আমাকে যখন খুশি তখন ইচ্ছা মারবে, যখন খুশি আদর করবে, তা হবে না।
আমি সহ্য করব না। কি? উপমার কথা শুনে জাওয়াত মুখে কিছু প্রকাশ করলো না, মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, উপমা, তোকে আমি মেরে ফেলবো, তারপর নিজে মরবো। তুই আমাকে কেন বুঝিস না? কি বুঝবো আমি? ইচ্ছে করতেছে তোরে মেরে ফেলি। জাওয়াত উপমাকে ছেড়ে দেয়। সে উপমাকে রুমে রেখে ছাদে চলে আসে, হাতে একটা সিগারেট নিয়ে আকাশের দিকে ধোঁয়া ওড়ায়। তুই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিস না উপমা। কেন বিয়েতে রাজি হতে গেলি? যখনই তোর কাছে আসতে চাই তখন মনে হয় তুই তো অন্য কারো হয়ে যাচ্ছিলি। তুই কেন আমাকে বুঝলি না? এদিকে জাওয়াদের বলে যাওয়া কথাটা শুনে উপমা সত্যি সত্যি ভয় পেয়ে যায়। এটা কি বলে গেল? আমাকে মেরে ফেলবে? মেরে ফেলার জন্য কিছু আনতে গেল না তো? উপমা বসে থাকেনি, সে কিছু একটা ভেবে রুম থেকে বের হয়। বের হওয়ার আগে উকি ঝুঁকি দিয়ে দেখে জাওয়াদ আশেপাশে কোথাও আছে কিনা। না, নেই। উপমা সুযোগ পেয়ে নিচে নেমে আসে, সদর দরজা খুলতেই বাইরে বের হয়ে আসে। সদর দরজা খুলে বাইরে বের হয়ে আসে। থাকবে না সে মরতে এখানে থাকবে না। মগের মুলক পেয়েছে নাকি? সে পালিয়ে যাবে এখান থেকে। উপমা অন্ধকার এই রাতকেই বেছে নেয় পালিয়ে যাওয়ার জন্য। জাওয়াদ ছাদ থেকে নিচে তাকাতেই উপমাকে গেট পেরিয়ে বের হতে দেখে ভুরু কুঁচকায়। উপমা এই রাতে কোথায় যাচ্ছে? তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে না তো? সে দৌড়ে ছাদ থেকে নেমে আসে। জাওয়াদ নিচে নেমে রাস্তায় এসে উপমাকে খুঁজতে থাকে, কিন্তু উপমার চিহ্ন সে দেখে না। জাওয়াদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে একবার বাম দিকে যাচ্ছে তো আরেকবার ডান দিকে। এইদিকে উপমা কিছু দূর দৌড়ে এসে থামে। সে হাঁপিয়ে যায়। উপমা আবার দৌড়ানোর প্রস্তুতি নিবে, এমন সময় খেয়াল করে চেয়ারম্যানের ছেলে আকাশ তার দিকে এগিয়ে আসতেছে। উপমা থম মেরে যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উপমার ক্ষেত্রেও আজ তাই হলো। একজনের থেকে বাঁচতে আরেকজনের সামনে এসে পড়ল। উপমা, আমার পাখি, অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আমাকে রেখে কোথায় পালিয়ে গিয়েছিলে? আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে ভেবেছিলে, অথচ দেখো আমার সামনেই এসে পড়লে। আকাশ হেসে ওঠে। সে আবার বলে ওঠে, এতদিন কোথায় ছিলে? কি হয়েছিল তোমার? সেসব পরে জানবো, এখন আপাতত চলো আমার সাথে। আকাশ উপমাকে ধরতে যাবে, তার আগেই যেদিক থেকে এসেছিল উপমা সেদিকেই ছুটতে থাকে। শালি, আবার পালাতে চাচ্ছিস? তোরে আমি পাইলে আসতে রাখবো না। আকাশও উপমাকে ধরতে উপমার পিছু ছুটতে থাকে। উপমা ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন তার কোমর আঁকড়ে ধরে। উপমাও সামনে মানুষটার বাহু আঁকড়ে ধরে পড়া থেকে রক্ষা পেতে। উপমা এবার সামনের মানুষটাকে দেখতেই তার দিকে তাকায়। জাওয়াদকে দেখে তার দেহে প্রাণ ফিরে আসে। সে সব কিছু ভুলে জাওয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি আর কখনো পালিয়ে যাব না, আমাকে ক্ষমা করে দাও। আকাশও দৌড়ে এসে থামে। সে জোরে দম নেই। শালি, এত জোরে দৌড়াতে পারিস তুই? জাওয়াদ আকাশের দিকে তাকায়। চেয়ারম্যানের ছেলেকে চিনতে তার খুব একটা বেগ পেতে হয় না, কিন্তু এই উপমাকে তারা করছে কেন? এদিকে জাওয়াদকে দেখে আকাশও চিনে ফেলে। আরে জাওয়াত যে, কবে দেশে আসলি তুই? দেশে আসলি ভালো হলো। তোদের পরিবার কেউ আমার সাথে উপমার বিয়ে দিতে রাজি হচ্ছে না। তুই এসেছিস, এখন তুই দাঁড়িয়ে থেকে আমার সাথে উপমার বিয়ে দিবি। আকাশের কথার আগামাথা কিছুই জাওয়াদের মাথায় ঢুকছে না। সে বলে ওঠে, উপমা আমার বউ। আকাশ শুনে হেসে উড়িয়ে দেয়। মজা করিস আমার সাথে? তোর সাথে মজা করতে যাব কোন দুঃখে? উপমা আমার বউ হয়, আর তুই কোন সাহসে ওকে তাড়া করছিলি? আকাশ এবার সিরিয়াস হয়। তার মুখভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। দেখ জাওয়াত, মাথা গরম করবি না, একদম মেরে ফেলবো তোকে। উপমা যদি কারো হয় শুধু আমার হবে, আমার আর কারো না। নিজের বউকে নিয়ে অন্য কারোর মুখে এই কথা শুনতে জাওয়াদের মোটেও ভালো লাগেনি। তার রাগ উঠে যায়। সে উপমাকে বুক থেকে সরিয়ে আকাশের দিকে এগিয়ে যায়। আকাশের সামনে এসে খপ করে আকাশের কলার চেপে ধরে বলে, তোর মুখে যদি আমার বউকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা শুনি, তুই কি মারবি আমাকে? আমি তোকে মেরে ফেলবো। জাওয়াদ আকাশকে ধাক্কা দেয়।
আকাশ টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। জাওয়াত উপমার হাত ধরে বাসার দিকে চলে যায়। এদিকে আকাশ রাগে গজগজ করতে থাকে। আমার পাখিকে তুই তোর খাঁচায় বন্দি করলি, কাজটা ভালো করলি না। এর মাসুল তোকে গুনতেই হবে। আমার পাখি আমারই থাকবে। জাওয়াত বাসে এসে উপমার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। উপমা গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। সে ভয়ে আছে, এখন না জানি তার উপর কি ঝড় বয়ে আসে। বাসা থেকে বের হলি কেন? কোথায় যাচ্ছিলি তুই এত রাতে? জাওয়াতের চিৎকারেই উপমার রুহু কেঁপে ওঠে। এত জোরে চিৎকার দেওয়ার কি আছে? আসতে বলেই তো হয়। উপমার মৌনতা দেখে জাওয়াতের আরও রাগ উঠে যায়। সে তেড়ে এসে উপমার চুলের মুঠি চেপে ধরে। উপমা ব্যথা পায়। ব্যথা পাচ্ছি, ছাড়ো। আমার কাছ থেকে পালিয়ে যেতে চাস তুই? তো কি করব? তোমার কাছে থেকে কি মরবো নাকি? তুমি তো তখন বললে আমাকে মেরে ফেলবে। উপমার কথা শুনে জাওয়াত হাসবে নাকি কাঁদবে বুঝতেছে না। সে উপমার চুলের মুঠি ছেড়ে দেয়। এই মেয়ে, তোর মাথায় কি গোবর? না না, তোর মাথায় গোবরও নেই। গোবর থাকলেও অন্তত কিছুটা বুদ্ধি থাকতো। আমি কি মিথ্যা কিছু বলেছি? তখন তো তোমার মুখ দিয়েই বললে। এখন আমাকে বলছে আমার মাথায় গোবর, আমার মাথায় বুদ্ধি নেই। অপমান আমাকে। ও তখন তো বলছি মেরে ফেলবো তোকে, তাই না? হ্যাঁ বলছো। আচ্ছা, তাহলে এখন তোকে মেরেই ফেলি। আবার এই কথা? আমি থাকবো না, থাকবো না আমি। উপমা চলে যেতে নিলে জাওয়াত উপমার হাত ধরে আটকায়। উপমা কিছু বলতে যাবে, তার আগে সে উপমার চুলের মুঠি ধরে। উপমার গোলাপি নরম ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়ায় সন্ধি করিয়ে দেয়। উপমা আর কিছু বলার সুযোগ পায় না। তার দুহাত চলে যায় জাওয়াতের শার্ট আঁকড়ে ধরতে। উপমার ঠোঁটে চলতে থাকে জাওয়াতের রাজত্ব। প্রায় অনেকক্ষণ পর জাওয়াত উপমার ঠোঁট জোড়া ছেড়ে দেয়। ছাড়া পেয়ে উপমা হাঁপিয়ে ওঠে। জাওয়াত উপমার চুলের মুঠি চেপে ধরেই বলে, তুই আমার কাছে থাকলেই বেঁচে থাকবি, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করলেই তুই মরবি। ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। উপমার কথা শুনে জাওয়াত উপমার চুলের মুঠি থেকে হাত সরায়। ছাড়া পেয়ে উপমা কথা বলার সাহস পায়। সে বলে, সমস্যা কি তোমার? সবসময় ঠোঁটে চুমু খাও কেন? আমার ইচ্ছা হলে আমি চুমু খাবো। সব সময় তোমার ইচ্ছাই হবে না, আমার ইচ্ছাও হতে হবে। তাই তা তোর ইচ্ছেটা কি? সব সময় চুমু খেতে পারবে না, আর আর সব সময় আমাকে থাপ্পড় মারতে পারবে না, আর 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 কিছু না। তোর অনেক সাহস বেড়ে গেছে, খুব পালিয়ে যাচ্ছিস, আমাকে খুব মানা করছিস। জাওয়াত কথাগুলো বলে উপমার দিকে এগিয়ে যাচ্ছে। তা দেখে উপমা ভয়ে পিছিয়ে যাচ্ছে। জাওয়াত দু কদম এগোইতো, উপমা দু কদম পিছোয়। আর একদম আমার দিকে এগোনো যাবে না। জাওয়াত উপমার কথা শুনলে তো সে খপ করে উপমার হাত চেপে ধরে, টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। সে উপমার কোমর চেপে ধরে। যদি তোর একটা কথাও না শুনি তাহলে? শুনতে হবে, না হলে না হলে না হলে না হলে কি? না হলে আমি কান্না করব, সারাদিন কান্না করব। কান্না কর, আমি দেখি। তা ভালো লাগে না, এমন কেন? জাওয়াত উপমার কোমর থেকে হাত সরিয়ে নিজের থেকে মুক্ত করে দেয়। জাওয়াত গিয়ে সোফায় বসে। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। উপমা চুপচাপ এক গ্লাস পানি নিয়ে এসে জাওয়াতকে দেয়। জাওয়াত পানি গ্লাস হাতে নিয়ে উপমাকে পাশে বসতে বলে। উপমা বলে, কেন? আমার পাশে বসতে কোনো সমস্যা? আমার শরীর থেকে কি কোনো দুর্গন্ধ বের হচ্ছে? বসা যায় না আমার পাশে? জাওয়াত কথা বলে শেষ করতেই উপমা ধপ করে জাওয়াতের পাশে বসে পড়ে। তার মুখ দিয়ে উচ্চারিত হয়, বাবারে বাবা, এটা কেমন পোলা? জাওয়াত পানি খেয়ে উপমার দিকে ফিরে। উপমা ভুরু কুঁচকায়। আকাশের ওই কথাগুলোর মানে কি? আমারে বোঝা। কোন কথাগুলোর? আমি দাঁড়িয়ে থেকে তোর সাথে তার বিয়ে দিব। তুই যদি কারো বউ হোস, শুধু তার বউ হবি। এসব কথার মানে কি? আকাশ কি তোকে বিরক্ত করতো নাকি তুই কোনো সময় আকাশের সাথে কিছু? ছি ছি, এসব কি বলছো? আমি কেন আকাশের সাথে কিছু? উপমার পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই জাওয়াত বলল, আকাশ তোরে বিরক্ত করতো? উপমা চুপ করে আছে। সে কিছু বলছে না দেখে
জাওয়াত ধমক দেয়। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? আকাশ তোরে বিরক্ত করতো? উপমা মাথা নাড়ায়, বুঝিয়ে দেয় আকাশ তাকে বিরক্ত করত। খুব বেশি বিরক্ত করতো? হ্যাঁ। আমাকে কখনো কেউ কিছু বলেনি কেন? তুমি তো দেশে ছিলে না, তোমাকে বললে কি হতো? উপমার জবাব শুনে জাওয়াত রেগে যায়। আমি দেশে ছিলাম না দেখে কি মরে গেছি যে আমাকে বলা যায় না? ওই বাস্টার তোরে বিয়ের কথা বলতেছে। বাস্টারটা কতদূর চলে গেছে তোরে নিয়ে? জাওয়াতের কথা শুনে উপমা মনে মনে ভাবে, শুধু যায়নি, অনেক কিছু করেছ, তার কারণে সবে এত তাড়াহুড়োই আমায় বিয়ে দিয়ে দিচ্ছিল। উপমা চুপ করে আছে দেখে জাওয়াত ধমক দিয়ে ওঠে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? কি বলবো আমি? কিছু তো বলতে পারবি না এখন, শুধু ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে যেতে পারবি। তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারো না আমার সাথে? সবসময় খারাপ ব্যবহার করো আমার সাথে। ইমোশনাল কথাবার্তা বন্ধ কর। জাওয়াত জবাব না দিয়ে ছোপা ছেড়ে উঠে দাঁড়ায়। সে উপমার হাত ধরে হাঁটা দেয়। কোথায় নিয়ে যাচ্ছ? সারা রাত কি এখানে বসে কাটাবি? চোর পাহারা দিবি? খাওয়া দাওয়া করা লাগবে না? রুমে গিয়ে ঘুমানো লাগবে না? তোমার মতো রাক্ষসের সাথে রুমে না থেকে এখানে সারা রাত বসে থাকা ঢের ভালো। উপমা বিড়বিড় করে। জাওয়াত উপমাকে নিয়ে রান্নাঘরে নিয়ে যায়। খিচুড়ি রান্না করবো আমি, তুই পাশে দাঁড়িয়ে সব দেখবি। নেক্সট বার আমি দেখাবো না, কোনো ইউটিউবও চলবে না। উপমা মাথা নাড়ে। তোর মুখ কি সেলাই করে দিব? কেন? কথা তো মুখ দিয়ে বলা লাগে না, মাথা দিয়েই বলতে পারবি। তো মুখ খোলা থেকে কী লাভ? বন্ধই করে দেই। উপমা না জানার মতো জবাব দেয়। খেতে হবে না? মাথা দিয়েই খাস? যদি মাথা নাড়িয়ে খাওয়া যেত তাহলে ওটাই করতাম। এবার থেকে মাথা নাড়ালে তোর মাথায় কেটে ফেলবো। তুমি কাটাকাটি থাপ্পড় মারা ছাড়া আর কিছু জানো না? উপমার কথা শুনে জাওয়াত উপমার একদম কাছে চলে যায়। দুজনের মধ্যেই কোনো দূরত্ব অবশিষ্ট থাকলো না। জাওয়াত রাখলো না, উপমা পিছু হটারও সুযোগ পেল না। কি করছো? কাটাকাটি থাপ্পড় মারা ছাড়া অনেক কিছু জানি, দেখাবো? সরো, আমার খিদে লাগছে। দুজনের মধ্যে কোনো দূরত্ব অবশিষ্ট থাকলো না। জাওয়াত রাখলো না, উপমা পিছু হটারও সুযোগ পেল না। জাওয়াত হেসে উপমার মুখের উপরে আসা চুল ফুঁদে সরিয়ে দেয়। উপমা চোখ বন্ধ করে ফেলে। জাওয়াত হেসে সরে আসে। সে রান্নায় ব্যস্ত হয়ে যায়। উপমা পাশে দাঁড়িয়ে সব দেখছে জাওয়াত কিভাবে কি করছে। তার ধ্যান সেদিকে রাখে। জাওয়াত পেঁয়াজ কাটতে বসে। সাবধানে, তখনও পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে বসেছো। উপমা সাবধানে বলছে ঠিকই, কিন্তু জাওয়াত সাবধান হয়নি। সে হাতের আঙ্গুল কেটে বসে আছে। জাওয়াত হাতের আঙ্গুল উপমার সামনে ধরে। এ কি, তুমি আবার হাত কেটেছো? আমি কেন কাটবো, কেটে গেছে। এই নিয়ে দুবার। এটা তোমার রান্না করার নমুনা? তুই কি চাস আমি মরে যাই? আল্লাহ, আমি কেন এটা চাইবো? তাহলে তো জ্ঞান না দিয়ে হাতের রক্ত পড়া বন্ধ কর। উফ, সরি। আমি উপমা তড়িৎ গতিতে নিজের হাতের ওড়না ছিঁড়তে চায়, কিন্তু পারছে না। হায় আল্লাহ, এটা ছিঁড়ছে না কেন? হায় রে বোকারানি। জাওয়াত ওনার আঁচল ধরে নিয়ে একটান দিয়ে ছিঁড়ে ফেলে। এই নে ধর। উপমা তড়িঘড়ি করে ওড়না ছিঁড়া অংশ নিয়ে শক্ত করে জাওয়াতের আঙ্গুলে পেঁচিয়ে ধরে। চলো রুমে চলো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। লাগবে না, ভালো করে পেঁচিয়ে গিট্টো দিয়ে দে। উপমা ভালো করে পেঁচিয়ে গিট্টু দিয়ে দেয়। জাওয়াত আবারও পেঁয়াজ কাটতে বসলে উপমা বাধা দেয়। এই কি, তুমি আবারও পেঁয়াজ কাটতে বসলে? ওঠো তুমি, আমি কাটছি। একবার কাটা গেছে, আর কাটা যাবে না। হাসছো কেন? আমার ইচ্ছা। উপমা মনে মনে ভাবে, আঙুল কেটে কি পাগল টাগল হয়ে গেল নাকি? জাওয়াত ভালোই ভালোই খিচুড়িটা রান্না সম্পূর্ণ করে। মাঝে মাঝে উপমাকে বিরক্ত করতে ভুলে নাই। এই যেমন উপমা কপালে নাকে ঘাম জমছে, তোর কি চোখে পড়ে না? জামাইয়ের প্রতি এত অবহেলা মোটেও ঠিক না। তুই কি জাহান্নামে যেতে চাস? না। উপমা তড়িঘড়ি করে ওড়না দিয়ে জাওয়াদের কপালের নাকের ঘাম মুছে দেয়। মোছা শেষ করে উপমা সরতে চাইলে। এই একদম সরবি না। কেন? এভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাক। আমার কপালে নাকে মুখে ঘামের চিহ্ন দেখা মাত্রই মুছে দিবি, কোনো দেরি করা যাবে না। মুছে দিব তো, একটু দূরে দাঁড়াই। দূর থেকেও তো ঘাম জমছে কিনা দেখা যাবে। গরম তেলে মাছ দেওয়ার মতো করে জাওয়াত চ্যাট চ্যাট করে ওঠে। কেন?
আমার শরীরে কি দুর্গন্ধ লেগে আছে, ময়লা লেগে আছে, নাকি আমার শরীর ছোঁয়াচে? আমার কাছাকাছি থাকলে, দাঁড়ালে তোর ছোঁয়াচে হয়ে যাবে। জাওদের কথা শুনে উপমা কপাল চাপড়ায়। সে একদম জাওদের শরীরের সাথে লেগে দাঁড়ায়। জাওদকে উদ্দেশ্য করে বলে, এবার হয়েছে? এভাবে চ্যাট চ্যাট করে বলছিস কেন? চ্যাট চ্যাট আমি করি নাকি তুমি করো? অবশ্যই তুই করস। হ্যাঁ আমি করি, খুশি? জাওদ নিঃশব্দে হাসে। ডাইনিং টেবিলে বসে দুজনেই খিচুড়ি খেতে বসে। উপমা খিচুড়ি খাচ্ছে। সে তাকিয়ে দেখে জাওদ খাচ্ছে না। কি হলো, খাচ্ছ না কেন? তোর দেখে আমার প্রতি কোনো কেয়ার গুরুত্ব কিছুই নাই। আমি আবার কি করলাম? আমার হাতের আঙুল কাটা দেখছিস না? এখন আমার তোকে বলতে হবে আমাকে খাইয়ে দিতে। আমি খাইয়ে দিতে পারবো না। কেন? কেন আবার কি? তোমারে খাওয়াই দিতে গেলে তো তুমি আমার আঙুলে কামড় দিবে। ঠিক আছে, খাইয়ে দিতে হবে না, আমি না খেয়ে মরে যাই। তুই তো সেটাই চাচ্ছিস। উপমা বড় করে নিঃশ্বাস নেই। সে জাওদকে খাওয়াই দেওয়ার জন্য কাছে আসে। উপমা চেয়ার টেনে পাশে বসতে চাইলে জাওদ উপমাকে টেনে নিজের কোলে বসায়। উপমার কোমর চেপে ধরে জড়িয়ে ধরে বলে, আরে কি করছো? এইভাবে খাইয়ে দিতে তোর সুবিধা হবে। এভাবে জাপটে ধরলে কিভাবে খাইয়ে দিব? ঠিক আছে, একটু ছাড় দিলাম। জাওদ উপমাকে জড়িয়ে ধরে না, শুধু কোমর চেপে ধরে বসে। উপমা আর কিছু বলে না। এই টেবিলে কিছু বলে কোনো লাভ হবে না। সে জানে। সে জাওদকে খাওয়াই দিতে থাকে। তুমি সবসময় এভাবে খোঁচা মেরে কথা বলো কেন? তোর কারণে। সব কিছুতেই আমার দোষ। এটা বললে আমার কারণে, ওটা বললে আমার কারণে, সেটা বললে আমার কারণে। সবই তোর কারণে। এই আমিটাই তোর কারণে। বুঝি নাই। বুঝতে হবে, খাওয়ার সময় এত কথা বলতে নেই। উপমাও আর কিছু বলেনি। সে চুপ করে জাওদকে খাওয়াই দেয় এবং নিজেও খায়। খাওয়া শেষ হলে উপমা জাওদের পানি দিয়ে মুখ ধুইয়ে দেয়। ওড়না দিয়ে মুখ মুছে দে। উপমা নিজের ওড়না দিয়ে জাওদের মুখের পানিটুকু মুছে দেয়। এবার তো ছাড়ো, এভাবে বসে থাকবো? বসে থাক। এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ঘুমাবো আমি। ঠিক আছে। জাওদ ওভাবেই উপমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে যায়। উপমা পড়ে যাবে দেখে জাওদের শার্ট আঁকড়ে ধরে। আরে কি করছেন, নামান আমাকে। হুশ, আমাকে খাইয়ে দিয়েছিস, অনেক কষ্ট করেছিস, এবার আমার কোলে থেকে একটু আরাম কর। জাওদ উপমাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। উপমা মনে মনে ভাবছে, সে কি ছোট বাচ্চা যে কোলে উঠে আরাম করবে, নাকি কোলে ওঠার বায়না ধরবে। জাওদ উপমাকে কোলে নিয়ে রুমে চলে আসে। সে উপমাকে রুমে নামিয়ে দেয়। আচ্ছা আমরা কি বাসায় যাব না? তোরে না একবার বললাম বাসার কথা বলবি না, কথা কানে যায় না। উপমা কিছু বলে না। সে চুপ মেরে যায়। উপমা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। জাওদ শার্ট প্যান্ট চেঞ্জ করে টি শার্ট আর ট্রাউজার পরে নেয়। জাওদ বিছানায় বসে শুয়ে পড়ে। উপমা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। উপমা এইদিকে ফিরে ঘুমা। উপমার কোনো নড়চড় নেই। সে একইভাবে শুয়ে আছে। কিছু বলতেছি আমি, কথা কানে যায় না। আজকে মনে করছি খারাপ কিছু করব না, এখন দেখি করতে হবে। জাওদ উপমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে উপমা জাওদের দিকে ফিরে। জাওদ দুহাত মেলে উপমাকে ইশারা দেয়। উপমা জিজ্ঞেস করে, কি? বুকে আয়। পারবো না, এইভাবেই আমি ঠিক আছি। কিন্তু আমি তো এইভাবে ঠিক নাই, আমার ঘুম আসবে না। তুই কি চাস আমি ঘুম না গিয়ে মরে যাই? এতদিন যেভাবে ঘুমিয়েছিলে, যেভাবে বেঁচে ছিলে, সেভাবে ঘুমাও, সেভাবে বেঁচে থাকো। তখন তো তুই ছিলি না। এখনো মনে করেন আমি নাই। উফ, তুই বড্ড বেশি জ্বালাচ্ছিস, কথা শুনছিস না। জাওদ আর ধৈর্য ধরতে পারে না। সে উপমাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। এই বুকটা ফ্রিতে তোর নামে লিখে দিয়েছি, অথচ তুই নিতে চাচ্ছিস না। এই জন্য ফ্রি কাউকে কিছু দিতে নেই, কদর করতে জানে না। উপমা চুপটি করে শুয়ে থাকে। কোনোরূপ নড়চড়া করে না। নড়চড়া করে কখনো লাভ হয়েছে? হয়নি তো। সবসময় এই মানুষটা যাই বলবে তাই হবে। তাকে তাই মানতে হয়েছে, হবে। ঘুমিয়ে পড়েছিস? উপমা বুকে থেকে জবাব দেয়। আচ্ছা, তোর কখনো জানতে ইচ্ছে হয় না আমি তোকে কেন বিয়ে করতে মানা করছিলাম? কেন সুদূর বিদেশ থেকে হঠাৎ চলে আসলাম?
কেন তোকে এভাবে বিয়ে করলাম? উপমা মনে মনে ভাবে, সে কি কচি খুকি নাকি বাচ্চা মেয়ে যে বুঝবে না যে ডেভিলটা কেন এসব করেছে। ডেভিলটা যে তাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, খুব ভালোবাসে। সে ভালো করে জানে তার জন্যই এত কিছু সহ্য করে এখনও ডেভিলটার সাথে সুন্দরভাবে কথা বলছে, সুন্দরভাবে চলার চেষ্টা করছে। কারণ উপমার কাছে ভালোবাসলে 7 গুণ মাপ। উপমা চুপ করে আছে দেখে জাওদ ডাক দেয়। চুপ করে আছিস যে? উপমা জবাব দেয়, না, জানতে ইচ্ছা হয় না। যা করার সব তো করেই ফেলেছো, এখন আর জেনে কি হবে? কোনো কিছু তো আর পরিবর্তন হয়ে যাবে না। জাওদ রেগে যায়, সে ধমকি কথা বলে ওঠে। কি পরিবর্তন চাস তুই? হ্যাঁ, বলেও ভাবিস না আমার কাছ থেকে তুই ছাড়া পাবি, আমার কাছ থেকে তুই চলে যাবি। ভাবলেও একদম মেরে ফেলবো। তুই মরার আগ পর্যন্ত আমার সাথে থাকবি, থাকতে হবে তোকে। এই তো ডেভিল আসল রূপে ফিরে আসছে। কি বিড়বিড় করছিস? কিছু না। আবার দেখিস বিড়বিড় করে আমার থেকে পালিয়ে যাবি, আমাকে ছেড়ে যাবি, এইসব বলিস না। আমার কানে আসলে তোর খবর আছে। বিড়বিড়ি করব না আমি। খুশি? খুশি হব যদি ঠোঁটে একটা চুমু খাস। কি? পারবো না, সম্ভব না। তুই মনে হয় জানিস না, জামাই কিছু বললে শুনতে হয়, মানতে হয়, না হলে বউয়ের পাপ হয়। হোক পাপ আমার, কিন্তু আমি তো আমার বউকে পাপই বানাবো না। জাওদ এই কথা বলে উপমার থুতনি ধরে ঝড়ের বেগে উপমার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে মিশিয়ে উপমার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর উপমা ছাড়া পেয়ে জাওদের বুকে মুখ লুকায়। সে তাকাবে না যখন তখন তাকে চুমুর উপরে রাখে। এই চুমুতে কি ভিটামিন পাওয়া যায়? লুচু একটা। জাওদ মনে হয় উপমার ভাবনা বুঝতে পেরেছে। শুধু ভিটামিন না, অনেক কিছু আছে। উপমা লজ্জায় চুপ করে আছে, সে কোনো কথাই বলবে না লুচু টেবিলটার সাথে। উপমা মনে মনে ভাবে, সে কি টেবিলকে ভালোবাসে? ভালোবাসতে তো হবে, তার জামাই না ভালোবেসে যাবে কোথায়? উপমা, তুই কখনো আমাকে ছেড়ে যাস না? কি বল, ছেড়ে যাবি না? যাব না। দুজনেই চুপ। কিছুক্ষণ চুপটি করে থাকার পর উপমার চোখে ঘুম নেমে আসে, সে ঘুমিয়ে যায়। জাওদার জ্বালানি কিছুক্ষণ উপমার দিকে তাকি কপালে চুমু খেয়ে উপমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালবেলা উপমার ঘুম ভেঙে গেলে নিজেকে একলা বিছানায় আবিষ্কার করে। জাওদ কোথাও নেই। উপমা পাশ থেকে মোবাইল নিয়ে দেখে 9টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে সে। উপমা আস্তে আস্তে বিছানা ত্যাগ করে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসতেই একটা চিরকুট দেখতে পায়। উপমা চিরকুটটি হাতে নেয়। আমি একটু বের হচ্ছি, সকালের নাস্তা বানিয়ে দিলাম, খেয়ে নিবি, আর দুপুরের জন্য রান্না করবি। এখন থেকে আমি আমার বউয়ের হাতে রান্না খেতে চাই। বিয়ে করেছি অথচ বউয়ের হাতে রান্না খাবো না, তা তো হবে না। উপমা চিরকুটটা পরে মুখ বাঁকা করে। ঢং, মনে হয় যেন আমি তাকে বলেছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। তুমি আমাকে বিয়ে না করলে আমি বিষ খাবো, মরে যাব। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। নাটক। জাওয়াত নিজে বাড়িতে আসে। বাসার সবাই ড্রয়িং রুমে বসা ছিল, কেউ নাস্তা করছিল, কেউ চা খাচ্ছিল। জাওয়াতকে দেখে চৈতি দৌড়ে আসে। ভাইয়া, জাওয়াত উপমাকে জড়িয়ে ধরে। কেমন আছিস? তুমি তো উপমাকে নিয়ে ভালোই উদা হয়ে হলে। একবার ওই বোনটাকে মিস করো না, খোঁজও নাও না। জাওয়াত চৈতিকে জড়িয়ে ধরে। ছোট বোনের অভিমানী কথা শুনে জাওয়াত হেসে দেয়। আমি আমার এই বোনটাকে খুব মিস করি, তাই তো দেখতে চলে আসলাম। মিথ্যে কথা। সত্যি কথা। বাড়ির সবাই এতক্ষণ জড়ো হয়েছে। সবাই জাওয়াতকে উপমার কথা জিজ্ঞেস করছে। জাওয়াত সোফায় গিয়ে বসে। উপমাকে নিয়ে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, সে আমার কাছেই ভালো থাকবে, ভালোই আছে। জাওয়াত তার বাবা মাহবুব আলমকে জিজ্ঞেস করে। বাবা, চেয়ারম্যানের ছেলে আকাশের কাহিনী কি? মাহবুব সাহেব আকাশের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন, যা জাওদের চক্ষু এড়ায় না। কিছু তো গড়বড় আছে, জাওদ বুঝতে পারছে। তারপর জাওদ সেদিনের রাতের ঘটনা খুলে বলল। মাহবুব সাহেব বুঝলেন আর কিছু লুকানো ঠিক হবে না। জাওদ মোটামুটি সবই বুঝে গেল। তারপর মাহবুব সাহেব বলেন, চেয়ারম্যানের ছেলে আকাশকে তো চিনিস? আকাশ উপমাকে বিরক্ত করতো সবসময়। উপমা আমাদের কাছে জানালে আমরা চেয়ারম্যানের কাছে বিচার দিই।
চেয়ারম্যান আমাদের জানালো তিনি তার ছেলেকে শাসন করবেন, কিন্তু মনে হয় না করেছে। তারপর থেকে উপমার উপর বিরক্ত করা, উত্ত্যক্ত করার পরিমাণ বেড়ে যায়। কয়েকদিন তো হাত পর্যন্ত ধরেও খারাপ খারাপ কথা বলছিল। আমরা আবার চেয়ারম্যানের কাছে বিচার দিই, কিন্তু উনি উপমাকে তার ছেলের বউ বানাতে চাই। আমরা রাজি হই না, কারণ গ্রামের সবাই জানে চেয়ারম্যানের ছেলের চরিত্র কেমন। যত খারাপ কাজ আছে, যত খারাপ কাজ করা যায় ও করে। এমন একটা দুশ্চরিত্রার ছেলের কাছে তো কোনোভাবে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যায় না। আমরা মানা করে দিই, আমরা উপমার কলেজ যাওয়া বন্ধ করে দিই। আকাশ একদিন ছেলে পেলে নিয়ে এসে আমাদের হুমকি দিয়ে যায়। আমরা যেন তাড়াতাড়ি উপমাকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাই। তা না হলে উপমার সাথে এমন কিছু ঘটাবে যে আমরা এলাকায় নাকি মুখ দেখাতে পারবো না। মাহবুব সাহেবের কথা শুনে জাওদ রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এত কিছু হয়ে গেল, অথচ তাকে কেউ কিছু জানালো না অবধি। সে কি এই পরিবারের সদস্য না? তার কি জানা উচিত ছিল না? মাহবুব সাহেব আবার বলতে শুরু করলেন। আকাশ আমাদের হুমকি দেওয়ার পর আমরা থানায় যাই, কিন্তু থানায় গিয়ে খুব একটা অসুবিধা হয়নি। উল্টা তারা চেয়ারম্যানের ছেলের সাথে উপমার বিয়ে দিতে বলে। তারা কিছু করতে পারবে না। চেয়ারম্যানের শালা নাকি পুলিশের বড় কমিশনার। তারা অ্যাকশন নিতে গেলে তাদের বদলি করে ছাড়বে। এত কিছু হয়ে গেল, বাস্টারটা এত কিছু করলো, অথচ তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। তোকে জানালে কি হতো? বিদেশে বসে তুই কি করতি? মাহবুব সাহেবের কথা শুনে জাওদের প্রচুর রাগ হয়। উপমা ঠিক এই কথাই বলল। জাওদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, এই জন্য উপমার বিয়ে দিচ্ছিলে? বিয়ে দিলে সব ঠিক হয়ে যেত, সব সমাধান হয়ে যেত। সেটা জানি না, কিন্তু আমরা শুধু উপমাকে অনেক দূরে পাঠাতে চেয়েছিলাম, আকাশের থেকে বহু দূরে। এই যে বিয়ে দিচ্ছিলে, আকাশ জানতে পারেনি? জেনেছে। তুই উপমাকে নিয়ে যাওয়ার পর এসে সব ভাঙচুর করে গেছে, এবং উপমাকে একবার হাতের কাছে পেলে আস্ত রাখবে না বলে হুমকিও দিয়ে গেছে। এই বাস্টার্ডকে আমি বোঝাবো কত ধানে কত চাল। জাওদ সোফা থেকে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। আমি আসি। জানার আলম এগিয়ে আসেন। উপমাকে নিয়ে এখানে চলে আয়। আর কেন বাইরে থাকবি? তোদের দুইটাকে নিয়ে আমাদের খুব চিন্তা হয়। খাদিজা আলমও এগিয়ে আসেন। হ্যাঁ জাওয়াত, যা হওয়ার হয়ে গেছে। আমার মেয়েটাকে এবার নিয়ে আয়। খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না, আমি আসি। জাওদ সবার দিক থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে। উপমার কথা মনে পড়ছে। উপমাকে একটু এই মুহূর্তে জ্বালাতে ইচ্ছে করছে তার। জাওদ ঠিক দুপুরের হাতে কিছু ব্যাগ নিয়ে বাসায় আসে। জাওদ সবসময় চাবি নিয়ে বিয়ে হয়, তাই বাসায় প্রবেশ করতে নক করার প্রয়োজন পড়ে না। নিচে আশেপাশে উপমার চিহ্ন খুঁজে পায় না। সে সোজা রুমে চলে আসে। রুমের কোথাও উপমা নেই। সে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়ায়। ভিতর থেকে আওয়াজ আসছে। উপমা তাহলে ভিতরে। জাওয়াদ নক করে, জোরেই করে। কে? ভূত রুমে ঢুকেছে, দরজা খোল, তোর ঘাড় মটকাবে। কেউ কি নিজের ইচ্ছায় ভূতের সামনে গিয়ে দাঁড়ায় নাকি? কারো এত ইচ্ছে নেই ভূতের সামনে গিয়ে নিজের ঘাড়টা হারায়। দরজা খোল। আমি গোসল করছি। আমিও গোসল করব। তুমি বাইরে অপেক্ষা করো, আমার শেষ হোক। না, আমি বাইরে অপেক্ষা করতে পারবো না, আমি তোর সাথে গোসল করব। নির্লজ্জ বেহায়া, লজ্জা টজ্জার কি মাথা খেয়েছো? লজ্জা টজ্জার মাথা খেতে চাই না, আমি তোকে খেতে চাই। এত লুচুমার্কা কথা বলবে না, আর আমাকে বিরক্তও করবে না। একটু শান্তিতে গোসল করতে দাও। তুই আমার কথা শুনবি না, দরজা খুলবি না? না। পরে কিন্তু পস্তাতে হবে। উপমা জবাব দেয় না। জাওয়াদ আরও কয়েকবার ঠকঠক আওয়াজ করে, কিন্তু লাভ হয় না। জাওয়াদ দরজার সামনে থেকে চলে আসে। কিছুক্ষণ পর উপমা গোসল শেষ করে বের হয়। উপমা জাওয়াদকে বিছানায় বসে থাকতে দেখে উপমা ভয়ে ভয়ে থাকে। না জানি ডেভিলটা এখন তার উপর কি আক্রমণ করে বসে। উপমা ভয়ে ভয়ে বলল, যাও এবার গোসল করে আসো।
উপমা এই কথাটা বলে পাশ কেটে রুম থেকে বের হতে চায়। জাওদ হয়তো উপমার হাবভাব বুঝতে পেরেছে। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জাওদকে উঠতে দেখে উপমা এক দৌড়ে রুম থেকে বের হতে চায়, কিন্তু পারে না। জাওদ দ্রুত গতিতে উপমার কাছে এসে উপমার হাত ধরে ফেলে। কোথায় পালাচ্ছেন ম্যাম? উপমা বোকা হাসি দেয়। কই, কোথাও পালাচ্ছি না তো। জাওদ উপমাকে কোলে তুলে নেয়। উপমা জাওদের শার্ট আঁকড়ে ধরে বলে, এ কি, কোলে নিয়েছো কেন? নামাও। বোকারানি পস্তাতে হবে বলছি না? এবার আমার সাথে আরেকবার গোসল করার জন্য রেডি হও। না। উপমা কিছু বুঝে ওঠার আগে নিজেকে ওয়াশরুমে ঝর্ণার নিচে আবিষ্কার করে। এটা কি করলে? ঝর্ণার পানি পড়ে উপমা ভিজে যাচ্ছে। সে এখন থেকে পালানোর জন্যই সে এখান থেকে পালাবার জন্য ছোটাছুটি করছে। সে পাশ কেটে চলে যেতে চাইলে জাওদ হাত চেপে ধরে টেনে নিয়ে এসে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে বাহু চেপে ধরে। ঝর্ণার পানিতে দুজনেই ভিজে জুবুথুবু অবস্থা। উপমা ছোটার জন্য নড়াচড়া চালিয়ে যাচ্ছে, কিন্তু তার মতো চুনোপুটি জাওদের শক্তির কাছে পেরে ওঠার কথা না। তাই সে একদম স্থির হয়ে আছে। অযথা নিজের শক্তি ক্ষয় করার কোনো মানেই নেই। তুমি আমার সাথে এমন করলে কেন? জাওদ উপমার বাহু ছেড়ে দেয়। সে উপমার দুই পাশে দু হাত দিয়ে দেওয়ালে রাখে। উপমার দিকে নিচু হয়ে জবাব দেয়, কি করছি আমি? আমি মাত্রই গোসল করে বের হলাম, আর তুমি আমাকে আবারও সেই ঝর্ণার নিচে এনে দাঁড় করালে, আমাকে ভিজিয়ে দিলে। তখন আমি বলছি পস্তাতে হবে, কেউ একজন আমার কথা শুনেনি। আমার শীত করছে, সরো, আমি যাই। গরম করার জন্য আমি আছি তো। ঝর্ণা দিয়ে অবিরত পানি পড়ছে। জাওদের চুল বেয়ে টপ টপ করে উপমার চোখে মুখে পানি এসে পড়ছে। উপমা মাথা নিচু করে ফেলে। মাত্রই গোসল করে বের হলো, এখন আবার ঠান্ডা পানি এসে গায়ে পড়া তোর। উপমার শরীর শীত একটা ভাব চলে এসেছে। জাওদ উপমার থুতনি চেপে ধরে মুখ উঁচু করে। উপমার ঠোঁট কাঁপছে। ঠোঁটের উপর পানির কণাগুলো দেখে জাওদের নেশা ধরে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অবশ্য সে কখনো নিজেকে কন্ট্রোল করেনি। সে দেরি করে না। উপমার ঠোঁটের স্বাদ নিতেই উপমার ঠোঁটের উপর হামলিয়ে পড়ে। উপমার দেহে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। জাওদ তার ভালোবাসার মানুষের ঠোঁটে নিজের ভালোবাসার পরশ দিতে থাকে। উপমাও চোখ বন্ধ করে সাড়া দেয় নিজের জামাইয়ের ভালোবাসায়। সে দুহাত দিয়ে শক্ত করে জাওদের শার্ট মুষ্টিবদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর জাওদ ঠোঁট ছেড়ে উপমার গলায় ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিতে থাকে। জাওদ উপমাকে ছেড়ে সরে আছে। সে উপমার দিকে তাকায়। উপমা চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। জাওদের স্পর্শ না পেয়ে সে নিবু নিবু চোখ খুলে জাওদ নিজের শার্ট খুলে ফেলে দেয়। উপমাও নেশাগ্রস্তের মতো জাওদের উদাম শরীরের দিকে তাকিয়ে আছে। জাওদ এক পা করে উপমার দিকে এগিয়ে আসে। উপমা স্থির নেশাগ্রস্তের মতো এখনও তাকিয়ে আছে। জাওদ এসে উপমার পায়ের কাছে এসে বসে। সে উপমার জামা সরিয়ে উপমার ফর্সা মসৃণ পেটে ঠোঁট ডুবিয়ে দেয়। উপমার শরীরের উপরে যেন বিদ্যুতের শক বয়ে যায়। তারপর দুহাত জাওদের চুলের উপরে চলে যায়। সে শক্ত করে জাওদের চুল চেপে ধরে, যেন পণ করেছে জাওদের মাথায় কয়েক গোছা চুল সে নিজের হাতেই নিয়ে নিবে। জাওদ উপমার পেট থেকে ঠোঁট সরিয়ে আনলে উপমা স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। তার যেন শরীরের সব শক্তি জাওদ শুষে নিয়েছে। সে বসে পড়ে জাওদের বুকে মুখ লুকায়। তার বোকারানির অবস্থা দেখে জাওদ হাসে। ডোজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। জাওদ উপমার মাথায় চুমু দিয়ে উপমাকে জড়িয়ে ধরে ওভাবেই কিছুক্ষণ বসে থাকে। উপমা খাটের উপর বসে হাঁচির উপরে হাঁচি দিয়ে যাচ্ছে। জাওদ উপমার চুল মুছে দিচ্ছে। এত হাঁচি দেওয়ার কি আছে বুঝি না, গোসল তো আমিও করলাম। উপমা মনে মনে রেগে যায়। তাকে তো দুবার ঠান্ডা পানিতে চুবাতে হয়েছে। হাসি আসবে না তো কি ডেভিলটার আসবে? উপমাকে চুপ করতে দেখে জাওদ আবারও জিজ্ঞেস করে, কথা বলছিস না কেন? রাগ করেছিস? আমি রাগ করলেও কার কি? কেউ কি আমার রাগের ধার ধারে? আচ্ছা ম্যাম, আপনার রাগ ভাঙানোর জন্য এই অধম কি করতে পারে একটু বলবেন কি? উপমা মনে মনে ভাবে, ঘটনা কি? আজ যে টেবিলটার হাব ভাব অন্যরকম ঠেকছে। এত সুন্দর করে কথা বলছি। আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে ম্যাম, আমরা বিকালে ঘুরতে যাব। সত্যি?
হ্যাঁ সত্যি। জাউদ উপমাকে নিয়ে নিচে নামে দুপুরে খাবার খাওয়ার জন্য। খাবার শেষে দুজনে রুমে ফিরে আসে। জাউদ বাইরে থেকে নিয়ে আসা ব্যাগগুলো উপমার হাতে দেয়। কি এগুলো? খুলে দেখো। উপমা এক এক করে ব্যাগগুলো খুলে দেখতেছে। 2টা শাড়ি, অনেকগুলো 3 পিস চুড়ি। উপমা এগুলো দেখে খুশি হয়, অবাক হয় বটে। এগুলো কি তার জন্য? সে জিজ্ঞেস করে ফেলে। এগুলো কি সব আমার জন্য? না, এখানে আমার আরো 2-4টা বউ আছে, তাদের জন্য। জাউদের কথা শুনে উপমা হাসে। সে বুঝে ফেলে এগুলো সব তার জন্যই। উপমা অনেক খুশি হয়। ব্যাপার কি? হ্যাঁ, আজকে আমার জন্য এত শপিং? আমার বউকে আমার দিতে ইচ্ছে হলো তাই দিলাম, কোনো ব্যাপার নেই বুদ্ধ। থ্যাংক ইউ। বিকেলে বের হওয়ার সময় শাড়ি পরিস, ঠিক আছে? উপমার মুখ ধপ করে নিভে যায়। তার মনে পড়ছে সে তো শাড়ি পরতে পারে না। উপমার অন্ধকার মুখ দেখে জাউদ জিজ্ঞেস করে বসে। কি হয়েছে? মুখ অন্ধকার হয়ে গেল কেন? আমি তো শাড়ি পরতে পারি না। ম্যাম, আপনি কোন কাজটা বা পারেন একটু আমাকে বলবেন প্লিজ? অপমান করবে না আমাকে, করলে আমি রাগ করব। ঠিক আছে, করব না। তাহলে 3 পিস পরেই বের হব। শাড়ি পরেই বের হব। কিভাবে? তোমার জামাই আছে কি করতে, সে সব পারে। তার বউকে শাড়ি পরানোর দায়িত্বটাও না হয় সে নিজের কাঁধে তুলে নিল। উপমা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি শাড়ি পরাতে পারো? শাড়ি পরানোটা এমন আর কি, পান্তা ভাতে ঘি। উপমার মনে হঠাৎ কিছু একটা আসে। কিন্তু আমি শাড়ি পরবো না তোমার হাতে। কেন? তুমি যে শাড়ি পরানোর নামে আমার সাথে কি কি যে করবে আমি বুঝি না মনে করেছো? কি কি করব? জানো না মনে হচ্ছে, কচি খোকা। না জানি না, বলেন তো শুনি কি কি করব। অসভ্যতামি করবে আমার সাথে? বউয়ের সাথে অসভ্যতা করলে ওইটাকে অসভ্যতা বলে না, রোমান্টিকতা বলে, ঠিক আছে? আমার এত রোমান্টিকতার দরকার নেই, আমি শাড়ি পরবো না। আচ্ছা যাও, বেশি অসভ্যতামি করব না। মন চাইলে 2-1টা চুমু খাবো, এইটুকুই। না না, 2-1টা চুমু খাওয়াও চলবে না। উফ, তুই বড্ড বেশি জ্বালিয়ে মারছিস। উফ, সব সময় শুধু আমিই জ্বালাই মারি আর নিজে আমাকে জ্বালায় না। আমি মোটেও জ্বালাই না, আমি বউটাকে একটু আদর করি। আদর না ছাই। উপমা শপিং ব্যাগগুলো ওয়ার্ড্রপে রেখে দেয়। দুজনে বিছানায় এসে বালিশে মাথা রাখে। আমার বুক রেখে তুই বালিশকে বেশি প্রাধান্য দিচ্ছিস, আমার সহ্য হচ্ছে না এটা। বালিশ একটা মনে হয় ফেলে দিতে হবে। সব সময় কি তোমার বুকে ঘুমাবো নাকি? জাউদ উপমাকে টান দিয়ে নিচের বুকে নিয়ে আসে। সারা জীবনে আমার বুকে ঘুমাবি? উপমা মুচকি হেসে জবাব দেয়। উপমা কথা বাড়ায় না, সে চুপচাপ শুয়ে থাকে। জাউদ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বিকালবেলা উপমা ওয়াশরুম থেকে শাড়ির ভেতরে যা যা পরা লাগে পরে এসেছে। জাউদ শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। সে উপমার উপর থেকে নিচে একবার চোখ বুলায়। উপমা লজ্জায় মরে যাচ্ছে। চোখ এত দিকে নাচানাচি করছে কেন? চোখ স্থির রাখুন, আমার লজ্জা লাগছে। জাউদ উপমার অবস্থা দেখে হেসে দেয়। হাসবে না একদম। আচ্ছা ম্যাম, আমাকে বলে দিন চোখ আমি কোথায় স্থির রাখবো, এইখানে নাকি এখানে? জাউদের ইঙ্গিত করা কথা শুনে উপমা লজ্জায় ঘুরে দেয়। কি লুচু একটা। একদম অসভ্য, লুচুর মতো কথা বলবে না বলে দিলাম। জাউদ আবার হাসে। আজকে তার হাসি রোগ পেয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলবো না, ঘুরে দাঁড়াও। উপমা আস্তে আস্তে 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে ঘুরে দাঁড়ায়। জাউদ হাসে, কিছু বলে না। সে তার শাড়ি পরানোর কাজে নেমে পড়ে। শাড়ি পরানোর সময় জাউদ খুব একটা উপমাকে জ্বালেনি, তবে উপমার ফর্সা মসৃণ পেটে একটা চুমু খেতে সে ভুল করেনি। সরি বউ, লোভ সামলাতে পারিনি। উপমা বিড়বিড় করে, লুচু একটা। শাড়ি পরানো শেষ হলে জাউদ দাঁড়িয়ে উপমাকে একবার দেখে নেয় ভালোভাবে। একদম পারফেক্ট ম্যাম, এবার চোখ খুলুন। উপমা আস্তে আস্তে চোখ খুলে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে দেখে। কেমন হয়েছে শাড়ি পরানো? কমপ্লিমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তাহলে চলেন বের হই।
জাওদ উপমা দুজনেই বাসা থেকে বের হয়ে আসে। জাওদ একটা রিক্সা ডাক দেয়, রিক্সাওয়ালা আসে। সামনের যে পার্কটা আছে না, আপাতত ওইখানেই নিয়ে চলেন। জাওদ রিক্সায় উঠে বসে। সে উপমার দিকে হাত বাড়িয়ে দেয়। উঠে আসেন ম্যাম। উপমা হেসে জাওদের হাতে হাত রাখে, রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে শুরু করে। পার্কে কেন যাচ্ছ? প্রেম করতে। তুই আমাকে প্রেম করার সুযোগ দিসনি, তাই এখন প্রেম করব। তুমি কি কখনো প্রেম করার অফার করেছো যে প্রেম করার সুযোগ দিব? জাওদ পুরো উঁচু করে উপমার কথা শুনে। সত্যি তো, সে তো কখনো প্রেম করার অফার করেনি। নিজের মনে প্রেম ভালোবাসা পুষে রাখলে তো চলবে না, অন্য কেউ তো জানাতে হবে, না হলে প্রেম হবে কি করে, ভালোবাসা জমবে কি করে? তাহলে এখন আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার সাথে প্রেম করতে চাই ম্যাম। এইভাবে বললে তো রাজি হব না। যেভাবে প্রেমিক প্রেমিকাকে বলে সেভাবে বলতে হবে। তাই নাকি? তার মানে প্রপোজ করতে বলছেন? হতে পারে। ঠিক আছে, মেনে নিলাম। পার্কের সামনে এসে রিক্সা থামে। জাওদ ভাড়া মিটিয়ে উপমাকে নিয়ে ভিতরে ঢুকে পার্কের ভিতরে গিয়ে একটা বেঞ্চিতে বসে। জাওদ আশেপাশে তাকায়। এখানে একটু বসো, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? যাবো আর আসবো, একটু অপেক্ষা করো। জাওদ কথাটা বলে উধাও হয়ে যায়। উপমা ভুরু কুঁচকে, কি হলো, গেল কোথায় আবার? উপমা একা একা বসে আছে। এমন সময় তার পাশে কে বসলো। উপমা পাশে তাকাতেই ভয় পেয়ে যায়। আকাশ এখানে কেন? উপমা তাকাতেই আকাশ শয়তানি হাসি দেয়। জামাইয়ের সাথে খুব প্রেম করা হচ্ছে বুঝি? এত পিছনে ঘুরলাম অথচ আমাকে একটুও পাত্তা দিলে না, অথচ জায়েদ শালাটা হুট করে নিয়ে গেল আর তুই সুন্দর মতন পোষ মেনে গেলি। ওই জায়েদ শালাটাকে তো আমি বাঁচতে দিব না, কিন্তু তোরও একটু শাস্তি পাওনা বাকি আছে। আকাশের কথাগুলো শুনে ভয়ে উপমার বুক কেঁপে ওঠে। হঠাৎ আকাশ একটা ছুরি বের করে। উপমা কিছু বুঝে ওঠার আগে আকাশ উপমার হাতে ছুরি দিয়ে এক টান মারে। উপমা চিৎকার দিয়ে ওঠে। উপমার হাত থেকে রক্ত ঝরতে থাকে। সে হাত চেপে ধরে উঠে দৌড়াতে থাকে। আকাশ কুৎসিত হাসি দেয়। কোথায় পালাবি পাখি?